আচ্ছা ভাইয়া, সব আওলাই ফেল দেখো তো ভাই, ওই জায়গায় কলম আর পয়েন্টার, সমস্যা নেই, কলম আর পয়েন্টারটা আছে নাকি দেখো তো। হ্যাঁ দাও, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কোষ প্রাচীর বাই করছো? আচ্ছা, এইটা কোথায় থাকে ভাইয়া? আউটার মোস্ট লেয়ার অফ হুইচ সেল? এভরি সেল? প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল ছাড়া কি আর কোনো সেলের আউটার মোস্ট লেয়ারে কোষ প্রাচীর থাকে না? ফাঙ্গাসের সেলে থাকে না? কাইটিনময় কোষ প্রাচীর পড়ছো? ব্যাকটেরিয়ার সেলে থাকে? মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্লান্টে আর অ্যানিমেলিয়া, এগুলোই তো আছে 5 কিংডমের মধ্যে। প্রথমে কি মনেরা, মনেরার মধ্যে কারা পড়ে? যারা প্রোক্যারিওট, সব আদিকোষী এবং এককোষী, আদিকোষী এবং এককোষী মনেরা। প্রোটিস্টা কারা? এককোষী কিন্তু প্রকৃতকোষী। আমার কথা বুঝতে পারছো? প্রোক্যারিওট প্লাস ইউনিসেলুলার, এটা কি মনেরা। ইউক্যারিওট প্লাস ইউনিসেলুলার, এটা কি প্রোটিস্টা। তারপরে যারা আছে প্লান্টে, ফাঙ্গাই আর অ্যানিমেলিয়া, সবাই কি মাল্টিসেলুলার, মানে বহুকোষী আর ইউক্যারিওট। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, কোষ প্রাচীর কি? আউটার মোস্ট লেয়ার অফ প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড ফাঙ্গাল সেল। আমার কথা বুঝতে পারছো? তো কোথায় কোথায় কোষ প্রাচীর পাওয়া যায়? প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়াল সেল আর ফাঙ্গাল সেল। আচ্ছা আচ্ছা, এখন কোষ প্রাচীর জিনিসটা কি ভাইয়া? এই দেখো, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি তো তোমার প্রাণী কোষের সবচেয়ে বাইরের উপাদান। হ্যাঁ কোষ ঝিল্লি নিয়ে আমরা তো পরে পড়বো, সো আমরা একটু প্রসিড করি। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ দেখো, যেমন দেখো ভাই, এখানে আমি কি নিয়ে আসছি? ব্যাকটেরিয়া। দেখো, ব্যাকটেরিয়ার সবচেয়ে বাইরে যে সবুজ কালার যে লেয়ারটা আছে, এই লেয়ারে কি বলে জানো? ব্যাকটেরিয়ার ক্যাপসুল। সবচেয়ে বাইরে কি থাকে? ক্যাপসুল। ক্যাপসুলের নিচে এইটা লেয়ারের কি বলে? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের নিচে কি থাকবো? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। আমার কথা বুঝতে পারছো? ব্যাকটেরিয়া। আর এই যে ফাঙ্গাল, ফাঙ্গাসের মধ্যেও সেল ওয়াল থাকে। মানে আমি জাস্ট প্রুফ করলাম যে সেল ওয়াল শুধু প্লান্ট সেলে না, আরও অনেক সেলেই থাকে। এখন কথা হলো ব্যাস, কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? এক কথায় অ্যান্সার হলো কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। কার্বোহাইড্রেট মানে কি আমরা জানি তো? কার্বোহাইড্রেট দিয়ে গঠিত। কথা বুঝতে, শর্করা দিয়ে গঠিত। এখন কথা হইল, প্ল্যান্ট সেলের কোষ প্রাচীর কোন শর্করা দিয়ে গঠিত? নামটা কি? সেলুলোজ। সেলুলোজ নামক শর্করা দিয়ে গঠিত। সেলুলোজ হইল কি জানো? বিটা ডু গ্লুকোজের পলিমার। বিটা ডি গ্লুকোজের পলিমার। গ্লুকোজ মানে কি বুঝো তো? পলিমার মানে কি বুঝো? বলো তো পলিমার মানে কি? গুড। পলি শব্দের অর্থ কি? অনেক। মার, মার শব্দটা কই থেকে আসছে? মেরোস থেকে আসছে। মেরোস। মেরোস মানে কি জানো? অংশ। তোমরা কি কখনো শুনছো মেরোব্লাস্টিক ক্লিভেজ? ক্লিভেজ 2 প্রকার, হলোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ। এটা তোমার অধ্যায় 1-এ পড়বা, ঠিক আছে? তারপরে তোমার মেরোজাইগট, জাইগট যদি আংশিকভাবে, মানে মেরোস মানে কি এটা অংশ, এটা অনেক জায়গায় লাগবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা কি ভাই? সেলুলোজ কিসের পলিমার? গ্লুকোজের। গ্লুকোজের পলিমার। গ্লুকোজের পলিমার মানে কি বলো তো ভাইয়া? এই একটা গ্লুকোজ, ধরো জি দিয়ে আমি একটা গ্লুকোজ মলিকিউল বোঝাইলাম, এই একটা গ্লুকোজ, এরকম অনেকগুলা গ্লুকোজ যদি একটা আরেকটার সাথে লাইগা এইরকম, মানে সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকম কোনো স্ট্রাকচার গঠন করে, তাহলে ওটাকে কী বলে? সেলুলোজ। তাহলে আমার একটা কথা বলো তো ভাইয়া, সেলুলোজের মানে স্ট্রাকচারটা কীরকম হবে বলো তো? লম্বা সুতার মতো হবে না? এই কারণে সেলুলোজ অনেক সময় সেলুলোজ ফাইবারও বলে। কথা বুঝতে পারছো? আমার গেঞ্জি কী দিয়ে তৈরি জানো? সেলুলোজ দিয়ে তৈরি। তোমার গেঞ্জিও সেলুলোজ দিয়ে তৈরি। এগুলো কী দিয়ে তৈরি? আলটিমেটলি কী দিয়ে তৈরি? সুতা দিয়ে তৈরি না? সো সেলুলোজের স্ট্রাকচারটা যে গ্লুকোজে, তুমি দেখো মাইক্রোস্কোপিক থেকে ম্যাক্রোস্কোপিক চিন্তা করবা। মাইক্রোস্কোপিকে তুমি দেখতেছো সেলুলোজ কি অনেকগুলা গ্লুকোজের মনোমার দিয়ে তৈরি। তো এই গ্লুকোজের মনোমারগুলা কি থাকে? শাখাবিহীন থাকে, একদম লম্বা লম্বা থাকে।
তাহলে এইগুলা দেখতে কেমন হবে? তাহলে তো এটা মাইক্রোস্কোপিক তুমি দেখতেছো। তুমি যদি ম্যাক্রোস্কোপিকে যাও তাহলে এটা কেমন দেখতে? এরকম সুতার মতো হইব। তাহলে সেলুলোজ দেখতে কি এরকম সুতার মতো। তো মেইনলি সেলুলোজ দিয়ে যদি সেলুলোজ ছাড়াও আরও অনেক উপাদান আছে, ঠিক আছে, প্লান্ট সেল। আচ্ছা আচ্ছা, সেলুলোজ কি শর্করা না? অবশ্যই শর্করা। গ্লুকোজ তো নিজে একটা শর্করা, তো গ্লুকোজ দিয়ে যা তৈরি হবে ওটা কি হবে? শর্করা হবে। আচ্ছা ফাঙ্গাস কি দিয়ে তৈরি হয়? কাইটিন। কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনের পলিমার। যেমন সেলুলোজ কিসের পলিমার ছিল? গ্লুকোজের। আচ্ছা গ্লুকোজের সাথে তুমি একটা অ্যামিন গ্রুপ যুক্ত করলে এটা কি হয়ে যায় জানো? গ্লুকোজ অ্যামিন। ওইটাও একটা কার্বোহাইড্রেট, ওইটারে বলা হয় কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। কার্বোহাইড্রেট ডেরিভেটিভ মানে কি জানো? কার্বোহাইড্রেট থেকে যেটা পাওয়া যায় ওটারে বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। যেমন ধরো গ্লুকোজ কি একটা কার্বোহাইড্রেট আমরা জানি, তাই না? এটার সাথে আমি একটা অ্যামিন গ্রুপ যুক্ত করবো, মানে অ্যামোনিয়া আকারে অ্যামিন গ্রুপ যুক্ত করবো। তখন এটা কি লেখা লাগবে না ভাই, এগুলো দিয়ে দিব আমি তোমাদের, হ্যাঁ? অ্যামিন গ্রুপ যুক্ত করবো, তাহলে কি ভাইয়া বলো তো? এটা কি মানে এটা ছিল কার্বোহাইড্রেট, এটা অ্যামিন গ্রুপ যুক্ত করার পর তুমি এই যে কি পাবা? গ্লুকোজ প্লাস কি অ্যামিনো গ্রুপ, এটারে বলবো গ্লুকোজ অ্যামিন। আমার কথা বুঝতে পারছো? তাহলে এই গ্লুকোজ অ্যামিন কি কার্বোহাইড্রেট থেকে আসছে না? তো এটা বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ। তো কার্বোহাইড্রেট ডেরিভেটিভ এর ক্যারেক্টার অনেকটা কার্বোহাইড্রেটের মতোই। তাহলে এই কাইটিন কিসের পলিমার ভাইয়া? গ্লুকোজ অ্যামিনের পলিমার। ওইটাও হইলো সুতার মতো। পলিমার মানে কি সুতার মতো, কথা বুঝতে পারছো? সো এটা ফাঙ্গাস সেল ওয়াল। আর আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকে কি পেপটিডো গ্লাইকান। পেপটিডো গ্লাইকানটা আমি এখন বেশি বাড়াবো না, কারণ কি জানো? তোমাদের একটা চ্যাপ্টার আছে, নাম হইলো অণুজীব, চ্যাপ্টার 4, ঠিক আছে? বোটানি চ্যাপ্টার 4 অণুজীব। ওইখানে আমরা ব্যাকটেরিয়া নিয়ে পড়বো, তো এখানে পেপটিডো গ্লাইকান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাট একটা জিনিস মনে রাখো, দেখো গ্লাইকান কথাটা আসছে না, গ্লাইকো কথাটা কই থেকে আসছে জানো? গ্লুকো থেকে আসছে। সো গ্লাইকো টাইকো এগুলা থাকলে মনে করবা এগুলা কি কার্বোহাইড্রেট, কথা বুঝতে পারছো? পেপটাইড কথাটা কই থেকে আসছে? পেপটাইড মানে কি? প্রোটিন, তাই না? পলিপেপটাইড মানে কি? পলিপেপটাইড থেকে তো প্রোটিন তৈরি হয়। তো এটা হলো প্রোটিন আর কার্বোহাইড্রেট একটা মিক্সচার থাকে, কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা এখন আজকে কি পড়বো? আজকে পড়বো আমরা প্ল্যান্ট সেলের যে কোষ প্রাচীরের গঠন আছে ওইটা পড়বো, ঠিক আছে? আচ্ছা প্ল্যান্ট সেলের কোষ প্রাচীরের গঠন পড়ি। আচ্ছা তার আগে ভাইয়া দেখো এটা কি স্টেজ আমার একটু বলো তো। মনে আছে কোষ তোমার কোষ বিভাজন যখন হয় তখন এই ক্রোমোজোমগুলা মাঝখানে থাকে, মেটাফেস, তাই না? আচ্ছা কিন্তু ক্রোমোজোমগুলো কিসের সাথে লাগানো থাকে ভাইয়া? স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু তো এক ধরনের কি ফাইবার, স্পিন্ডল তন্তু তো এক ধরনের ফাইবার, তাই না? মানে একটা সুতার মতো এটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে। এরপরে সুতাটা কি টান দেয় দুই সাইডে, এটা ধরে কি টান দেয় দুই সাইডে টান দেওয়ার পর এই যখন নাকি গতিশীল থাকে তখন এটা বলে কি অ্যানাফেস, তাই না? অ্যানা মানে হলো গতি পর্যায়, ঠিক আছে? তো টান দেওয়ার পরে তো দুই পাশে দুইটা গেলগা, দুই পাশে দুইটা যাওয়ার পরে হেনে একটা কোষ ফর্ম হবে, হেনে একটা কোষ ফর্ম হবে, তাই না? এগুলো তো আমরা জানি নাকি হইলো। কিন্তু তারপরে এই স্পিন্ডল তন্তুর এই যে ডান্ডিগুলো আছে এই ডান্ডিগুলোর কি হইব? আমার কথা বুঝতে পারছো? এগুলো কি তোমার সুতার মতো না? এটা তো স্পিন্ডল তন্তু। অ্যাকচুয়ালি স্পিন্ডল তন্তু হলো এক ধরনের মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল মানে কি জানো? মাইক্রোটিউবিউল মানে মনে হয় তোমরা এখন পারবা না। মাইক্রোটিউবিউল মানে বুঝাই যেতেছে এই যে টিউব মানে কি এরকম না? তো মাইক্রোটিউবিউল দেখতে হলো এই যে টিউবের মতো একটা জিনিস যেটা অনেক মাইক্রোস্কোপিক, কথা বুঝতে পারছো? এটা দেখতে তো স্পিন্ডল তন্তুর নাম তন্তু কেন হয়েছে? কারণ এই যে টিউবের মতো, তন্তুর মতো, ফাইবারের মতো, দ্যাটস ওয়াই। আচ্ছা এখন কথা হলো এখানে একটা কোষ হইলো, এখানে একটা কোষ হইলো, সব হয়ে গেল, কিন্তু এখন তুমি এটার কি করবা? স্পিন্ডল তন্তু থাইকে গেছে, এখন এটার কি করবা? এটা কি হয় জানো? তখন এটা সুন্দর মতো মাঝখানে অ্যারেঞ্জ হয়ে যায়। আমার কথা বুঝতে পারছো? এইটারে বল তখন এটা যে মাঝখানে অ্যারেঞ্জ হয়ে এটা তো এটারে বলে হলো ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে? ফ্র্যাগমোপ্লাস্ট। আগে বলি যে ফ্র্যাগমোপ্লাস্ট বলে কেন? কারণ ভাই এটা কিন্তু তোমার ফ্র্যাগমেন্ট, হ্যাঁ? এটা কিসের ফ্র্যাগমেন্ট? স্পিন্ডল তন্তুর ফ্র্যাগমেন্ট না? আগে স্পিন্ডল তন্তু এরকম ছিল, এখন এটার কাজ কি শেষ? এখন কি এটা দরকার আছে? নাই। তাই এটা কোষের মাঝখানে এসে জমা হয়। কোষের মাঝখানে না কিন্তু, এই যে দুইটা কি নিউক্লিয়াস না? এখনও কিন্তু সাইটোকাইনেসিস হয় নাই, হয়েছে ক্যারিওকাইনেসিস হয়েছে। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, সাইটোকাইনেসিস এখনও কি হয় নাই। তো স্পিন্ডল তন্তুগুলো যেগুলো বাকি আছে ওইগুলো আইসা মাঝখানে কি হয়ে যায়? অ্যারেঞ্জ হয়ে যায়। অ্যারেঞ্জ হয়ে যেই জিনিসটা গঠন করে ওইটারই আমরা কি বলি জানো? কোষ প্লেট। মনে আছে যখন তোমরা ছোটোবেলায় পড়ছিলা যে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কেমনে হয়? এই যে মাঝখানে খাস তৈরি হয়ে এরকম আলাদা হয়ে যায়। আর উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কেমনে হয়? মাঝখানে কোষ প্লেট গঠন হয়। তো কোষ প্লেটটা কে গঠন করে?
প্লাস্ট গঠন করে, ফ্র্যাগমোপ্লাস্ট। এই ডান্ডিগুলোর নাম কি জানো? সুতাগুলোর নাম কি? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট কেন? কারণ প্রত্যেকটা একটা একটা ফ্র্যাগমেন্ট, দেখো অনেক ফ্র্যাগমেন্ট না? ফ্র্যাগমেন্ট মানে তো বুঝো অংশ, কথা বুঝতে পারছো? ফ্র্যাগমেন্ট মানে কি, ধরো এই যে এটা এইটুকু একটা ফ্র্যাগমেন্ট, তাই না? এইটুকু আরেকটা ফ্র্যাগমেন্ট, এটা আরেকটা ফ্র্যাগমেন্ট, এটা একটা ফ্র্যাগমেন্ট, তো অনেকগুলো ফ্র্যাগমেন্ট আইসা মাঝখানে জড়ো হয়ে যায়, কথা বুঝতে পারছো? ফ্র্যাগমেন্ট মানে বুঝো তো নাকি? ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ বুঝো তো? তো এইটার কারণে এটাকে কি বলে? ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা, আর এটা তো তোমরা মনে রাখার জন্য হইলো ফ্র্যাগমো মানে কি, বাট ফ্র্যাগমোর আসল শব্দের অর্থ হলো বেড়া। বেড়া মানে বুঝো তো তোমার ফেন্স, বেড়া মানে ফেন্স। দেখো দুইটার মাঝখানে কি ফেন্স তৈরি করছে না? তো ফ্র্যাগমোর আসল লিটারাল মিনিং হলো ফেন্স, বাট আমি লিটারাল মিনিংয়ে যাব না, কারণ লিটারাল মিনিং তোমার বই আর কোথাও লাগবেও না। তাই তুমি ফ্র্যাগমোপ্লাস্টের ফ্র্যাগমেন্ট হিসেবে মনে রাখবা। এখন এই যে ফ্র্যাগমোপ্লাস্টটা ভাই, এটা আসছে কই থেকে আমার বলো তো? এটা কই থেকে আসছে? স্পিন্ডল তন্তু থেকে আসছে। স্পিন্ডল তন্তু কই ছিল বলো তো? সাইটোপ্লাজমে ছিল না ছড়ানো? এটা তো সাইটোপ্লাজম, বুঝতে পারছো তো? সাইটোপ্লাজম তো আমরা চিনি নাকি? তো সাইটোপ্লাজমে তো ছড়ানো আছে, রাইট? তো সাইটোপ্লাজম থেকে আসছে। তো সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট। তুমি কোষপ্রাচীরটা বের করো, দেখো কোষপ্রাচীর বের করো। তোমাদের এমসিকিউ কিভাবে আসবে আমি বলতেছি। হ্যাঁ, এখানে কোষপ্রাচীরের পড়ার সময় তুমি এখানে একটু দেখো তো ভাইয়া, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট কথাটার মধ্যে কি লেখা আছে? সাইটোপ্লাজম থেকে আসে কি? ফ্র্যাগমোপ্লাস্ট। এবং গলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল আসে। তো গলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল কেমন আসছে এটা আমি পড়তেছি, বাট সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আছে, এটা কি আমরা ক্লিয়ার? এটা তো আমরা ক্লিয়ার, সাইটোপ্লাজম থেকে আসে। অ্যাকচুয়ালি স্পিন্ডল তন্তুগুলাই কি আসলে ফ্র্যাগমোপ্লাস্ট। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এই ফ্র্যাগমোপ্লাস্ট মাঝখানে যে গঠন করলো, এটাকে কি আমি কোষ প্লেট বললাম না? আচ্ছা, এটারে কোষ প্লেট ছাড়াও আরেকটা নামে ডাকা হয়, এটা হলো মিডল ল্যামেলা বা মধ্য পর্দা। তোমরা পাইছো ওই লাইনটা? পাইছো? সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট, ওই যে ওর একটু দেখাই দাও তো ভাইয়া, সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে। হ্যাঁ, দাও দাও, আমার দাও। আমার পুরাতন নতুন এগুলা আর কিছুই ম্যাটার করে না, ও কোষ ঝিল্লি বাইর করে আইছে। এই দেখ, এই দেখ, সাইটোপ্লাজম থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে এটা কি কোষ? এটা হলো কোষ প্লেট গঠন, ফ্র্যাগমোপ্লাস্ট মাঝখানে জড়ো হয়ে গেল, এটার নাম আমি কি দিছি? কোষ প্লেট। এবং ভাই এই কোষ প্লেটই কি এই দুইটা কোষের মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে না? তাই এটার আরেকটা নাম কি জানো? মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। আমার কথা বুঝতে পারছো? মধ্য পর্দা বা মিডল ল্যামেলা। সো আমি মধ্য পর্দা লিখতেছি, তোমার বই তোমরা তো সবাই বাংলা ভার্সনের না? মধ্য পর্দা, ঠিক আছে? আচ্ছা, মিডল ল্যামেলা, ঠিক আছে? এটা মিডল ল্যামেলা বলে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে। মধ্য পর্দা, মধ্য পর্দা মানে কি? যে এটা মাঝখানে গঠিত হয়েছে মধ্য পর্দা। সো প্রথমে কোষপ্রাচীর গঠনের একদম প্রথমে কি গঠিত হয়? মধ্য পর্দা। মধ্য পর্দা কি দিয়ে গঠিত হয়? ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট কই থেকে আসে? সাইটোপ্লাজম থেকে আসে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে ভাই এই মালটারে কি বলে জানো? এই যে সবুজ কালার যে মালগুলো আছে, দেখতে কীরকম লাগবে? গলগি বডি। মনে আছে ছোটোবেলায় পড়ছিলাম না যে গলগি বডি কেমন? এই যে এইরকম এরকম আঁকে, তাই না? ভেসিকল থাকে, টিউবিউল থাকে, সিস্টার্না থাকে, তাই না? এরকম গলগি বডি আসে না? আচ্ছা, গলগি বডিরে কি বলা হয় জানো? গলগি বডিরে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গলগি বডিরে কি বলা হয় ভাইয়া? কার্বোহাইড্রেট। ফোন দিতেছে। হ্যাঁ, গলগি বডিকে বলা হয় কি ভাইয়া বলো তো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এটা পড়ে রাখো। যেমন প্রোটিন ফ্যাক্টরি কারে বলা হয় বলো তো? রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন তৈরি হয় না? তাই রাইবোজোমরে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। তেমনি গলগি বডিতে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট তৈরি হয়। এটা পড়বা, সামনে গিয়ে পড়বা, মিলাইতে পারবা, লিঙ্ক করতে পারবা। গলগি বডির বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন এইখান থেকে একটা কার্বোহাইড্রেট তৈরি হয় যেটার নাম হলো পেকটিন। হ্যাঁ, নাম কি? পেকটিন। এই যে পেকটিন, এর পেকটিন ভাইয়া এইভাবে আসে না। গলগি বডি তো এইরকম না। তো ধরো গলগি বডি থেকে ধরো পেকটিন তৈরি হয়েছে, পেকটিনের কালার হইলো সবুজ, কিন্তু গলগি বডি কেমনে তৈরি করে? ভেসিকল তৈরি করে না? মনে আছে? ধরো এই যে একটা গলগি বডির এই যে আমি একটা অংশ আঁকতেছি, হ্যাঁ, হঠাৎ করে কি হয়? এখানে ফুইলা যায়, রাইট? এখানে ফুইলা যায়, এখানে ফুইলা যায়, তারপরে ধরো সে পেকটিন তৈরি করলো, পেকটিনের কালার ধরো লাল, এই পেকটিন তৈরি করতেছে, এই পেকটিনগুলো সে এটার ভিতরে ঢুকায় দেয়, ঠিক আছে? ঢুকাই দিল।
তারপরে কি হয় বলো তো, তারপরে এই যে এই ভেসিকলটা আলাদা হয়ে যায়, ভেসিকলটা কি হয়ে যায় এরকম আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে এখন এই ভেসিকলের ভিতরে কি আছে ভাইয়া, পেকটিন আছে। এটা ভেসিকলটা কোন বরাবর যাইতে থাকে, এই বরাবর যাইতে থাকে, এই বরাবর গিয়ে এটার লগে বাড়ি মেরে কি হয়, ফাইটা যায় ভেসিকল। বুঝতে পারছো? এই বরাবর আমি দেখাই, তোমরা বুঝতে পারছো ভেসিকলটা কিভাবে তৈরি হয়, এটা আমারে বলো তো। ভেসিকল তৈরি হয় কিভাবে এটা বুঝতে পারছো? ভেসিকল মানে থলি, ভেসিকল শব্দের অর্থ কি, থলি। এখন গলগি বডি ধরো মানে তৈরি করে ভেসিকল এমনে, প্রথমে তৈরি করে, তৈরি করার পরে পেকটিনটা এটার ভিতরে ঢুকাই দেয়। তারপরে এই যে এই জিনিসটা এটা মার্চ করে দেয়, বুঝতে পারছো? এটা মার্চ করে দেয়, মার্চ করে দিলে কি এই থলিটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আচ্ছা, কথা ক্লিয়ার হইলে তাহলে এটার ভিতরে এখন কি আছে ভাইয়া, পেকটিন। এখন এটার ভিতরে পেকটিন আছে, এটা সামনে যায়, সামনে যায়, এটা হলো ফাইটা যায়, এটা এটার সাথে বাড়ি মাইরা কি হয়, ফাইটা যায়, ডিসইন্টিগ্রেট হয়ে যায়, ভেসিকলটা ডিসইন্টিগ্রেট হয়ে যায়। হ্যাঁ, ডিসইন্টিগ্রেট ছিদ্র হয়ে গেলে পেকটিনগুলো কি আস্তে করে আইসা কার উপরে বসে যাইব, এগুলোর উপরে বসে যাইব। আমার কথা বুঝতে পারছো কীভাবে জিনিসটা হয়? তো এই যে দেখো পেকটিন জাতীয় ভেসিকল আয়, এখানে আমি সবুজ কালার দেখাইছি। তো সবুজ কালার জিনিসগুলোরে কি বলবা, পেকটিন জাতীয় ভেসিকল। এখন পেকটিন জাতীয় ভেসিকল এনে এসে ফাইটা যায় পেকটিনের লেয়ার তৈরি করে। কথা বুঝতে পারছো? পেকটিন জাতীয় ভেসিকল মানে এই যে বাইরে একটা ভেসিকল ছিল, ওটা ফাইটা গেছে, ফাইটা গিয়া ভিতরে যত পেকটিন আছে ওটা বাইরে গেছে, বাইরে এটা মিশে গেল। দেখো ভাই, আমার কোনো একটা শক্ত স্ট্রাকচার তৈরি করতে হলে কী লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, তাই না? আচ্ছা, রড হইলো কি শক্ত একদম, মানে তোমার একটা দেয়, প্ল্যাটফর্ম দেয়, আর সিমেন্ট ওইটার মধ্যে কি বসলে ওটার স্ট্রাকচারটা আরও বেশি স্টেবিলিটি পায়, তাই না? তাহলে দেখো আমি কিন্তু এখন একটা শক্ত স্ট্রাকচার, একটা ওয়াল বানাইতেছি, সেল ওয়াল মানে কি একটা ওয়াল। অ্যান্ড ওয়াল বানাইতে হলে তোমার কী লাগবো, রড লাগবো, সিমেন্ট লাগবো। রড কিন্তু আমি বসাই দিছি, কোনটা বসাইছি বলো তো, ওই তন্তুগুলা কি রডের মতো না, ফ্র্যাগমোপ্লাস্ট বসাই দিছি। অ্যান্ড পেকটিন দেখতে কীরকম, জেলির মতো, দেখবা লেখা আছে পেকটিন জাতি, পেকটিন দেখতে কীরকম, জেলির মতো। দেখবা তোমার বই লেখা আছে পেকটিন হইলো কিসের মতো, জেলি। জেলির মতো মানে কি, সিমেন্ট, সিমেন্ট। কথা বুঝতে পারছো? জেলির মতো মানে হইলো কি, সিমেন্ট। এখন আইসা ফাটলো, ফাইটা কি হইলো, এখন মেইনলি মধ্যপর্দাটা অ্যাকচুয়ালি এই যে তোমার ফ্র্যাগমোপ্লাস্ট আর হলো পেকটিন জাতীয় ভেসিকল দিয়েই পুরো মধ্যপর্দাটা কি তৈরি হয়। প্রথমে তৈরি করা শুরু করে কে, হইলো ফ্র্যাগমোপ্লাস্ট, তারপরে পেকটিন জাতীয় ভেসিকল রড বসায়। আমরা কি আগে সিমেন্ট দিই নাকি রড বসানোর পর সিমেন্ট দিই? তো রড বসাইলাম, রড বসানোর পর সিমেন্ট দিলাম, সিমেন্ট দেওয়ার পর এই যে তৈরি হইলো, এটা কি মিডলে আছে, তাই এটারে কি বলে, মধ্য পর্দা। তো মধ্য পর্দার প্রথম কম্পোনেন্ট কি, ফ্র্যাগমোপ্লাস্ট, যেটা কই থেকে আসে, সাইটোপ্লাজম থেকে আসে। সেকেন্ড কম্পোনেন্ট কি, পেকটিন, পেকটিন, পেকটিন যেটা কি জেলির মতো, সিমেন্টের মতো কাজ করে। যেটা কই থেকে আসে, অরিজিন কি, গলগি বডি থেকে আসে। দেখো তো আমি একটু পড়াই দিয়ে এনে দেখো, তুমি একটু কাছে এসে পড়ো তবে, একসাথে দেখো, দেখো দেখো কী লেখছে, সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, আর গলগি বডি থেকে আসে কি, পেকটিন জাতীয় ভেসিকল। মিলিতভাবে কি সৃষ্টি করে, মধ্য পর্দা সৃষ্টি করে, ঠিক আছে? আর পেকটিন জাতীয় ভেসিকল আমি বলছি কীরকম দেখতে ভাইয়া বলো তো, এই দেখো মধ্য পর্দায় পেকটিক অ্যাসিড বেশি থাকায়, পেকটিক অ্যাসিড আসলে কি পেকটিন থেকেই আসে। এটা দেখতে কীরকম ভাইয়া, জেলির মতো মানে কি, সিমেন্ট। আমার কথা বুঝতে পারছো? তাহলে আমার কথা মিলছে? আচ্ছা ঠিক আছে। অ্যান্ড পেকটিক অ্যাসিড মানে কি, এটা আমি তোমারে বলতেছি। হ্যাঁ, পেকটিক অ্যাসিড মানে আমি তোমারে বলতেছি, দেখো পেকটিন হইলো ধরো নর্মাল, ঠিক আছে, নর্মাল হইলো একটা কি বলবো, কার্বোহাইড্রেট। তোমরা একটা রুলস জানা রাখো, এটা জৈব যৌগে তোমার কাজে, অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়বা না, তখন তোমরা অনেক কাজে লাগবে। যে অ্যালকোহলরে জারিত করলে আমরা কি পাই বলো তো, অ্যালডিহাইড। এটা তোমাদের আছে, মানে বেসিক পড়ছিলা, অ্যালকোহলরে জারিত করলে আমরা কি পাই, অ্যালডিহাইডরে জারিত করলে আমরা কি পাই, কার্বক্সিলিক অ্যাসিড। কথা বুঝতে পারছো? সো তুমি যদি একটা অ্যালকোহল, অর্থাৎ ধরো CH3CH2OH, এটার নাম কি ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস অ্যালকোহল, ইথানল, ঠিক আছে, 2 কার্বন না, তাহলে ইথানল, এটাই কিন্তু মদের মধ্যে থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইথানলরে তুমি যদি জারিত করো, জারিত করা মানে কি, অক্সিডেশন, অক্সিজেন যুক্ত করা। শোনো, অক্সিডেশন মানে আইদার অক্সিজেন যুক্ত করা অথবা কি হাইড্রোজেন বিয়োগ করা। রিডাকশন মানে হাইড্রোজেন যুক্ত করা অথবা কি অক্সিজেন বিয়োগ করা।
আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায় ইলেকট্রন গ্রহণ ত্যাগ দিয়া, কিন্তু তোমরা এখন যে স্টেজে আসছো ইলেকট্রন গ্রহণ ত্যাগ তোমাদের এত মানে কমপ্লেক্স লাগবে না। তোমরা মনে রাখবা যে অক্সিজেন যুক্ত করা মানে কি অক্সিডেশন, আবার হাইড্রোজেন বিয়োগ করা মানে কি অক্সিডেশন, হাইড্রোজেন যুক্ত মানে করা মানে কি রিডাকশন, অক্সিজেন বিয়োগ করা মানে কি রিডাকশন। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এটাতে তুমি জারিত করলা কি পাবা বলো তো? ইথানল পাবা। ইথানল কি CH3CHO, এন্ড এটারে আবার জারিত করলে কি পাবা বলো তো? কার্বক্সিলিক অ্যাসিড মানে কি CH3, এটার নাম কি ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, পেকটিন হলো একটা কার্বোহাইড্রেট। তোমরা কি জানো ভাইয়া সকল কার্বোহাইড্রেট আইদার অ্যালডিহাইড অথবা কিটোন? কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি জানো? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। হ্যাঁ, ওরেও মনে হয় দিছিলাম, তুমি আমার সাথে কানেক্টেড হও না দেই নেই তো। ওটা কি দেখছিলা তোমরা কিছু? কার্বোহাইড্রেট আমি তোমার একটু কেমনে কার্বোহাইড্রেটকে এটা বুঝাই দিই, যেহেতু আমরা একদম শুরু থেকে শুরু করতেছি, আমরা বেসিক একদম ক্লিয়ার রাখবো। ধরো ভাইয়া কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি জানো? কার্বোহাইড্রেটের সংজ্ঞা হলো কি ভাইয়া? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর কিটোন। অ্যালডিহাইড অর কিটোন, অ্যালডিহাইড উইথ কিটোন না, অ্যালডিহাইড অথবা কিটোন। মানে আমার এখানে ফাংশনাল গ্রুপ কে থাকবে? ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ মানে বুঝো তো কার্যকরী মূলক। যেমন তোমার ইথানলের কার্যকরী মূলক কে বলো তো? OH, এটা হলো ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। এইখানকার কার্যকরী মূলক কে বলো তো? CHO, অ্যালডিহাইড কার্যকরী মূলক। কথা বুঝতে পারছো? কিটোনের কার্যকরী মূলক তোমরা পারো? CO, কিটোন একটা আঁকি আমি তাইলে। দুই কার্বন বিশিষ্ট কিটোন কি পসিবল বলো তো? এটা কি কিটোন না? CO আছে, এটাই তো কার্যকরী মূলক, তাই না? আচ্ছা, দুই কার্বন বিশিষ্ট কিটোন কি পসিবল? কিটোনের সাধারণ ফর্মুলা কি জানো? আর মানে কি জানো? আর অ্যালকাইল গ্রুপ। এখন দেখো কিটোনের সাধারণ ফর্মুলা হইলো এইটা, দুই সাইডে দিলে কি থাকবো? অ্যালকাইল গ্রুপ থাকবো। তো সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ কি? মিথাইল গ্রুপ। তুমি ধরো তোমার সুবিধার্থে মিথাইল গ্রুপ বসাইতে পারো, এনে ইথাইল গ্রুপও বসাইতে পারো। ইথাইল গ্রুপ বসাইলে কি হইব? CH2 CH3 এমন বসাইতে পারো। এখানে কি মিথাইল গ্রুপ বসাইতে পারো। তো আলটিমেটলি কি হইব? কিটোন হইব। আমার কথা বলে কিটোনের সাধারণ ফর্মুলা। আচ্ছা, এখন কথা হইলো ভাইয়া, তুমি ধরো এটার এক সাইডে হাইড্রোজেন বসাইলা, অ্যালকাইল গ্রুপ বসাইলা না, কি বসাইলা? হাইড্রোজেন বসাইলা। আরেক সাইডে তুমি বসাইলা ধরো মিথাইল গ্রুপ, তাহলে কি এটা কিটোন হইছে নাকি কি হইছে বলো তো? এটা কি কিটোন? এটা কি হইছে? ঠিক মতো চিন্তা করে বলো, এটা কি হয়ে গেছে? এটার নাম কি বলো? হ্যাঁ বলো বলো বলো, আরে বাবা তোমরা দেখছো, এটা নাম বলো, আর একটু চিন্তা করো, মাথায় প্রেসার দাও। এই দেখ, CH3 CHO, ইথানল। কথা বুঝতে পারছো? বাইঙ্গা লেখলে আউলায় যাও, ঠিক আছে? সব কিছু এই কারণে বাইঙ্গা লিখবা। যেমন কার্বক্সিলিক অ্যাসিড এমনি লেখো না, আজকে থেকে আর সবসময় এমনি লিখবা COOH, CH3 COOH। দেখো কার্বনের 4টা বন্ড ফিল আপ হয়েছে, এই যে 1 2 3 4, ঠিক আছে? এভাবে সবসময় বাইঙ্গা লিখবা, তাহলে কোনো কনফিউশন হবে না। কথা বুঝতে পারছো? এই মালটা কি আসলে বলো তো? CHO মাল না? তাহলে এটা কি অ্যালডিহাইড হলো না কিটোন হইলো? অ্যালডিহাইড হলো। তাহলে মনে রাখবা দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড সম্ভব। এই যে এটা কি দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড না? কিন্তু দুই কার্বন বিশিষ্ট কিটোন কখনো কি সম্ভব না। কারণ কেন? কারণ কি আমি এখানে কিটোনের সাধারণ ফর্মুলাতে বইলেই দিছি, যে কিটোনের সাধারণ ফর্মুলাতে আমি কি বলে দিছি বলো তো? দুইটা আর থাকবে। আর মানে কি? সবচেয়ে ছোট আর কোনটা? মিথাইল গ্রুপ। ওটা হলো সবচেয়ে ছোট আর। সবচেয়ে ছোট আর হলো মিথাইল গ্রুপ, ওটার মধ্যে তো একটা কার্বন আছেই। কথা বুঝতে পারো? এর থেকে কমানো তো আর সম্ভব না। এর থেকে কমাইলে তোমার এখানে হাইড্রোজেন দিতে হইব, আর হাইড্রোজেন দিলে তো এটা কি হয়ে যায়? অ্যালডিহাইড হয়ে যায়। কথা বুঝতে পারছো? তো নাম্বার 1 এটা হলো এটা। নাম্বার 2 হইলো ভাইয়া কিটোন যে মূলকটা আছে, কিটোনের যে কার্যকরী মূলকটা আছে ভাইয়া, কিটোনের যে কার্যকরী মূলকটা আছে, এইটা কি তুমি কখনো
প্রান্তে নিতে পারবা, টার্মিনালে নিতে পারবা না। কিটোনের কার্যকরীমূলক অলওয়েজ কি থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানে বলতে আমি বলতেছি না একদম মাঝখানের কার্বনে, কিন্তু কি প্রান্তে থাকবে না, অপ্রান্তীয় বলে এটারে, অপ্রান্তীয়। মানে তুমি এখানে আরও বড় চেইন বানাইতে পারো, ধরো CH3 CH2 CH2 এই বানাইতে পারো, কিন্তু এটা কি কখনো প্রান্তীয়? মানে কি প্রান্তীয় কার্বন এনে এই যৌগের মধ্যে কোনটা কোনটা প্রান্তীয় কার্বন বলো তো? এইটা আর এইটা প্রান্তীয় কার্বন, দুই প্রান্তে আছে। তো প্রান্তীয় কার্বন কি কখনো তোমার কিটোনের কার্যকরীমূলক থাকতে পারে? না, থাকতে পারে না। আচ্ছা, অন দি আদার হ্যান্ড তুমি যদি বলো অ্যালডিহাইডের কার্যকরীমূলক, এইটা সবসময় কি প্রান্তীয় কার্বনেই থাকে। যেমন আমি একটু উদাহরণ দিই, তোমরা নিজেরই বলো। CH3 CH2 এটা কি অ্যালডিহাইড? এটা তো অ্যালডিহাইড, রাইট? আচ্ছা, এখন কথা হলো তুমি চাইতেছো যে এটা কি অ্যালডিহাইডের কার্যকরীমূলক, এটা কোন কার্বন আছে ভাই? প্রান্তের কার্বনে আছে। প্রান্তের কার্বন দুইটা, এইটা আর কি এইটা। তো এটা কই থাকে? প্রান্তের কার্বন। কিছু কিছু কার্যকরীমূলক আছে যারা সবসময় কই থাকে? প্রান্তের কার্বন। যেমন COOH, এটা তুমি কখনো কি দেখো এটার এক সাইডে হইলো আছে, তার মানে কি এন থেকে তোমার চেইন শুরু হবে, তার মানে এটা অলওয়েজ কি থাকবো? প্রান্তে থাকবো। তো তেমনি অ্যালডিহাইড গ্রুপও কি থাকে? অলওয়েজ প্রান্তে থাকে। কেন প্রান্তে? এখন আমরা মানলাম না, আমরা সবসময় কি করবো জানো? সবচেয়ে বেটার পড়ার জন্য যেটা মানে ভুল, মানে যেটা সঠিক ওইটা ভুল মাইনা আগাবা, তখন কি করবা জানো? তুমি একটা ধাক্কা খাবা। বুঝতে পারছো? ধাক্কা খায় বুঝবা যে এটা সঠিক না। আমার কথা বুঝতে পারছো? ধৈরা নিবা যে এটা ভুল, বইয়ে যেটা লেখা আছে ওটা কি, সবগুলো ধরে নিবা বইয়ে যেটা লেখা আছে ওটা কি ভুল। এরপরে লজিক দিয়ে চেষ্টা করবা এটা প্রুফ করা এটা ভুল কিনা। তারপরে হঠাৎ করে ধাক্কা খাইবা, ধাক্কা খাইয়া বুঝবা কি এটা সঠিক, মানে বইয়ে যেটা লেখা আছে এটাই সঠিক। সব কিছু কোশ্চেন করবা, বইয়ে যেটা লেখা আছে এটা ব্লাইন্ডলি বিলিভ করবা না। কথা বুঝতে পারছো? তাহলে দেখবা তুমি ম্যাথমেটিক্যালি সব কিছু, বায়োলজি ম্যাথমেটিক্যালি পড়া যায়। বায়োলজি কেন সায়েন্সে অ্যাড করছে বলো তো? এটা তো আর্টসেও অ্যাড করতে পারতো, কেন সায়েন্সে অ্যাড করছে? কারণ এটার মধ্যে লজিক আছে তাই। কথা বুঝতে পারছো? সো এইভাবে এখন দেখো ভাইয়া, কথা হইলো ভাইয়া এই যে তোমার এই যে অ্যালডিহাইড গ্রুপ এটা কি প্রান্তে থাকে? এখন আমি ট্রাই করবো যে না ভাই আমি অ্যালডিহাইড গ্রুপ প্রান্তে রাখবো না, আমি মাঝখানে আনার কি করবো? ট্রাই করবো। দেখি তো একটু ট্রাই করি তো, এটা এই দিকে আনার ট্রাই করি, এই কার্বনটা। এই কার্বনটা তুমি যদি এই দিকে আনার ট্রাই করো তাহলে আলটিমেটলি তুমি কি রেজাল্ট পাও দেখো তো? আনলা এই সাইডে তুমি যদি হাইড্রোজেন দাও তাহলে তো পরের চেইন আর হইব? হাইড্রোজেনের কি আর হাত আছে? হাইড্রোজেনের একটা হাত। তো এই সাইডে তোমার দিতে হইলে কি দিতে হইব? CH3। দেখো এটার এটা কিন্তু একটা আর একটা সমানু। এনে কয়টা কার্বন আছে বলো তো? 3টা কার্বন আছে। কয়টা হাইড্রোজেন আছে গুনো? 3 আর 2 5, 5 আর 1 কত? 6টা হাইড্রোজেন আছে। কয়টা অক্সিজেন আছে? একটা অক্সিজেন আছে। এটার মধ্যে গুনো কয়টা কার্বন আছে? 3টা। কয়টা হাইড্রোজেন আছে? 6টা। কয়টা অক্সিজেন আছে? একটা। তাহলে এটা কি একটার একটার সমানু। তার মানে কি আমি ট্রাই করছি এটা অ্যালডিহাইড বানানোর, কিন্তু বানাইতে পারছি, হয়ে গেল কি কিটোন। আমার কথা বুঝতে পারছো? তো মনে রাখবে অ্যালডিহাইড সবসময় কি থাকে? প্রান্তীয় থাকে। আর কিটোন সবসময় কি থাকে? অপ্রান্তীয় থাকে। অপ্রান্তীয়, মিডলে থাকে, অপ্রান্তীয়। কথা বুঝতে পারছো? এখন আমি ভাইয়া কার্বোহাইড্রেটের সংজ্ঞায় কি বলছি ভাইয়া বলো তো? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। এখন দেখো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা, তোমাদের কি শর্ট সিলেবাস ফুল সিলেবাস এরকম কোনো অ্যানাউন্সমেন্ট আসছে? তোমাদের ফুল সিলেবাস আছে? তাহলে তো তোমরা অনেক লাকি। গুড। কেন বললাম লাকি? কারণ তাহলে সব কিছু রিলেট করে পড়তে পারবা, এই পড়াগুলো ফাও যাইব না। এইগুলো ভাইয়া সব লাগে, বুঝছো? তুমি উদ্ভিদ সাহিত্যত্ব পড়তে গেলে দেখবা গ্লিসারলডিহাইড 3 ফসফেট পড়তেছো, এটা মুখস্থ জ্ঞান করবা। গ্লিসারলডিহাইড 3 ফসফেট তুমি আগেই কোষ রসায়নে পড়ে আসবা। কথা বুঝছো? অনেক খালি ম্যাথের মতো মিলাই দিবা। ফুল সিলেবাস হলে অনেক লাভ, বুঝতে পারছো? ফুল সিলেবাস হলে পড়া অনেক কইমা যায়। কেন আমি বলি? লিঙ্ক কইরা পড়তে পারো, মনে থাকে বেশি। আর যদি শর্ট সিলেবাস হয় তখন কি হয়? মুখস্থ করা লাগে, মানে যেগুলো লিঙ্ক করতে পারবা না এটা মুখস্থ করা লাগে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ফুল সিলেবাসই থাকে, এটা তো জানো। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে অলওয়েজই ফুল সিলেবাসই থাকবে। কেন বলো তো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে না, এটা হেলথ মিনিস্ট্রির আন্ডারে।
কথা বুঝতে পারছো? এটার ডিসিশন এডুকেশন মিনিস্ট্রি দিতে পারবে না। বুয়েটের অ্যাডমিশন টেস্ট কি ফুল সিলেবাস হয়? ঢাকা ভার্সিটিরটা হয়? কারণ ওগুলোর উপরে এডুকেশন মিনিস্ট্রির প্রভাব আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের উপরে নাই। মেডিকেল অ্যাডমিশন হেলথ মিনিস্ট্রির আন্ডারে। কথা বুঝতে পারছো? সো এটা সারা জীবনই ফুল সিলেবাসই থাকবে। এখন দেখো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কি কিটন। ভাই পলিহাইড্রক্সি মানে কি বলো তো? আচ্ছা আরেকটা কোশ্চেন ধরো আমি একটা যৌগ আঁকলাম, হ্যাঁ আমি একটা যৌগ আঁকি CH3CHOH CH2 দাঁড়াও তোমাদের এইভাবে তোমরা এটা নাম করার তোমরা তো নামকরণ পড়ছো, যৌগ যৌগের কিভাবে নামকরণ করা লাগে পড়ছো, পারবা? করো তো, নামকরণ করো তো এটা। ডাই বিউটা ডাই কই পাইলা তুমি? এখানে কোনোটা তো ডাই নাই। যৌগ যৌগের নামকরণ পড়ছো হিম? তুমি পড়ছো? আচ্ছা, নাম্বারিং করতে হয় প্রথমে। কি অনুসারে নাম্বারিং করবা? কার্যকরীমূলক যেটা প্রায়োরিটি বেশি, প্রায়োরিটি কথা বুঝতে পারো? সবচেয়ে বেশি প্রায়োরিটি কার বলো তো? সবচেয়ে বেশি উপরে COH, এটার উপরে হলো, আমি তোমার জাস্ট নর্মালি একটু দেখাই কিছু কিছু প্রায়োরিটি। COOH এর প্রায়োরিটি কি সবচেয়ে বেশি। তারপরে ধরো আমরা যেটাকে পড়তেছি, আমি কিন্তু বাকিগুলো অ্যাড করতেছি না, হ্যাঁ আমরা যেগুলো এখন পড়বো ওইগুলো। COOH এর পরের প্রায়োরিটি আমরা কারে দিমু? CHO রে দিমু। তারপরের প্রায়োরিটি দিমু আমরা কিটন রে। তারপরের প্রায়োরিটি দিমু আমরা কি? অ্যালকোহল রে। কথা বুঝতে পারছো? সো দিস ইজ দ্য প্রায়োরিটি লিস্ট। ঠিক আছে, দাঁড়াও আমি তোমাদের জৈব যৌগের প্রায়োরিটি লিস্টটা একবার দেখাই। এই প্রায়োরিটি লিস্টটা তোমরা কি হাজারি স্যারের বই কিনছো? হাজারি স্যারের বই? আরে হাজারি স্যারের বই হইলো সবচেয়ে ফেমাস ইসের বই, কেমিস্ট্রির বই সবচেয়ে ফেমাস। আর তোমাকে রাজুক টাজুকের যেই বই পড়াক তুমি পড়বা হাজারি স্যারের বই। কথা বুঝতে পারছো? কারণ সব কোশ্চেন ওইনতেই হয়, আইদার হাজারি ওর গুহ, দুইটার একটা। হ্যাঁ এই যে দেখো, এই যে ভাইয়া দেখো দেখো দেখো, একটু কাছে আসো তো। এই যে দেখো, এই যে এগুলো প্রায়োরিটি লিস্ট ভাইয়া তোমার টুডে অর টুমোরো পড়া লাগবে। কথা বুঝতে পারছো? এবং এই জিনিস মাথায় রাইখা তোমার হলো ই করে। সবচেয়ে উপরে কেটা? অ্যাসিড, তারপরে অ্যাস্টার আছে, তারপরে অ্যাসিড হ্যালাইড আছে। এগুলো প্রায়োরিটি লিস্ট মাথায় রেখে পড়া লাগবে। তো আমরা কি করতেছি? কার্বক্সিলিক অ্যাসিড, আমরা তো এই অ্যামাইড ট্যামাইড নিয়ে পরে কথা বলবো। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের পরে যাইতে যাইতে অ্যালডিহাইড পাইছো, এরপরে কি পাইছো? কিটোন পাইছো, কিটোনের পর কি পাইছো? অ্যালকোহল পাইছো। কিন্তু আমি চাই যে তোমরা যদি সময় থাকে হাজারি স্যারের বই থেকে প্রায়োরিটি লিস্টটা পড়ে ফেলো, তাহলে তোমাদের অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, এখন দেখো প্রায়োরিটি লিস্ট হলো এটা। কারণ প্রায়োরিটি লিস্ট অনুযায়ী নাম্বারিং করতে হয়। এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি এটা কি CHO না? এটা কি CHO না? অ্যালডিহাইড গ্রুপ CHO। কথা বুঝতে পারছো? তাহলে অ্যালডিহাইড গ্রুপের প্রায়োরিটি কি সবচেয়ে বেশি? তাহলে এটাতে দিবা 1 নাম্বার কার্বন। কথা বুঝতে পারছো? আমার দেখতে হবে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি কোনটা বেশি। যেটা বেশি ওটাতে কি দিমু? 1 নাম্বার কার্বন। আচ্ছা, এটাতে দিমু কি 2, এটাতে দিমু 3, এটাতে দিমু কি 4। এইবার আমি কি করবো? নামকরণ করবো। নামকরণ 4 নাম্বার কার্বন, তার মানে কি বিউটো এইসব টাইপের যাইব। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে লাস্টে কি থাকবো? বিউটানেল থাকবো। লাস্টে থাকবো কি? বিউটানেল। আচ্ছা, তো ফার্স্টের দিকে কী লাগবে? দেখো বিউটানেল তো লেখলা 3 গুড হাইড্রক্সি। OH মানে কি? হাইড্রক্সিল গ্রুপ। OH মানে কি গ্রুপ? হাইড্রক্সিল। এই OH মানে কি? হাইড্রক্সিল গ্রুপ। এটা তো আমরা জানি নাকি? তাহলে এটার নাম কী হইব জানো? 3 হাইড্রক্সি, হ্যাঁ 1 বিউটানেল বললেও হয়, না বললেও হয়। যদি 1 থাকে তখন ওইটারে বিউটানেল, মানে এমনি তুমি ধরো কেউ কিছু বলে নাই, বিউটানেল বলছে, তখন মাইন্ডসে ধরে নেয় এটা 1 বিউটানেল 1। ঠিক আছে, এটা ধরে নেয়। ধরো মানুষ বলছে বিউটিন বলছে। অ্যান্ড বিউটিন বললে কি হইব বলো তো? বিউটিন মানে কি? 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তাহলে তোমার এখানে CH ডাবল বন্ড CH এটা কি বিউটিন? না, এটা হলো বিউটিন 2। আর তুমি যদি হুদা বিউটিন বলো, ধরে নিবা কি এটা বিউটিন 1, তখন এটা হইব এরকম। কথা বুঝতে পারছো?
তো মানে ধরে নিবা যে 1 যদি থাকে তখন এটা মেনশন কি না করলেও হয়, করলে তুমি ভুল না, না করলেও কি হয়। তোমরা যদি কেউ বলে বিউটিন, তার মানে তুমি ধরে নিবা 1 নাম্বার কার্বনে কি আছে, বন্ড আছে। কথা বুঝতে পারছো? কেউ যদি বলে বিউটিন 2 তখন বলবা যে 2 নাম্বার কার্বনে বন্ড আছে, বিউটিন 3 তখন 3 নাম্বার কার্বনে বন্ড আছে। কথা বুঝতে পারছো? সো এটা হলো আর যদি কিছুই না বলে তখন ধরে নেবে কি 1 নাম্বার। সো এটার নাম হলো 3 হাইড্রক্সি বিউটানেল। ঠিক আছে, তো 3 হাইড্রক্সি কি বিউটানেল। আচ্ছা যাই হোক, ওটার দিকে আমি যাইতেছি না। তাহলে তোমরা এটা বুঝতে পারছো হাইড্রক্সিল গ্রুপ। তাহলে ভাই আমি কি বলছি ভাইয়া, পলি কার্বোহাইড্রেট মানে কি ভাইয়া, পলি হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। ওকে লেটস গো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। পলিহাইড্রক্সি মানে কি বা জানো? অনেকগুলো বলতে একের অধিকরেই অনেকগুলা বুঝামো। একের অধিক মানেই কি অনেকগুলা, মোর দ্যান ওয়ান। পলিহাইড্রক্সি হলো কি মোর দ্যান ওয়ান হাইড্রক্সিল গ্রুপ থাকবে। ঠিক আছে, আর ফাংশনাল গ্রুপ কি থাকবো ভাই, কিটোন। বাই দ্য ওয়ে একটু আগে আমি যা আঁকছি, এটা এই যে একটু আগে আমি যে যৌগটা আঁকছি, এটাই আঁকছিলাম না ভাইয়া, দেখো তো এটাই আঁকছিলাম না। এই যৌগরে তুমি কি বলবা, অ্যালকোহল বলবা না অ্যালডিহাইড বলবা? অ্যালডিহাইড বলবা, যদিও এটার মধ্যে অ্যালকোহল গ্রুপ আছে, বাট প্রায়োরিটি লিস্টে কে আছে আগে, অ্যালডিহাইড। তাই এই যৌগটারে তুমি কি বলবা, অ্যালডিহাইড বলবা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, প্রায়োরিটি লিস্ট অনুযায়ী। ঠিক আছে, এটার মধ্যে অ্যালকোহল গ্রুপ থাকুক, অ্যামাইড গ্রুপ থাকুক, কিন্তু প্রায়োরিটি লিস্টে আগে কেটা আছে, অ্যালডিহাইড। তাই এই যৌগটারে বলবা যেটা কি জাতীয় যৌগ, তোমার যদি জিজ্ঞেস করে এটা কোন জাতীয় যৌগ, তুমি কি বলবা, এটা একটা অ্যালডিহাইড জাতীয় যৌগ। আমার কথা বুঝতে পারছো? এখন আসো অ্যালডিহাইড অথবা কিটোন, রাইট? আচ্ছা এখন আসো, তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন যৌগকে কার্বোহাইড্রেট বলে। আচ্ছা এখন কথা হইলো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। এখন আমি তোমারে বললাম যে ধরো, তাহলে আমরা ট্রাই করি একটা 2 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আকার। 2 কার্বন বিশিষ্ট, আমি তোমারে বলি কার্বোহাইড্রেট আঁকতে কেমনে হয় এটা বলি। ধরো বললাম যে 6 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট আঁকো, তখন তুমি কি করবা জানো, 6টা কার্বন দিবা আগে, 1 2 3 4 5 6 দিছো। এখন বললো যে 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আঁকো, যেটা নাকি অ্যালডোস। কার্বোহাইড্রেট 2 প্রকার, একটা হলো অ্যালডোস আর একটা কি কিটোস। অ্যালডোস মানে যেটার মধ্যে আমি কি বলছি, পলিহাইড্রক্সি কি অ্যালডিহাইড অথবা কিটোন, মানে অ্যালডিহাইড হইলে ওইটারে কার্বোহাইড্রেট বলবা, কিটোন হইলে ওইটারে কার্বোহাইড্রেট। অথবা লেখছি অথবা, মানে দুইটা কি একসাথে থাকবে না, আইদার অ্যালডিহাইড থাকবে অথবা কি থাকবে, কিটোন থাকবে। যদি কোনো অ্যালডিহাইড গ্রুপ থাকে কার্বোহাইড্রেটে, তখন ওই কার্বোহাইড্রেটে বলে কি অ্যালডোস। আর যদি কিটোন গ্রুপ থাকে তখন ওইটারে বলে কিটোস। কথা বুঝতে পারছো? যেমন আচ্ছা আসো, এখন আমি তোমার বললাম যে 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোজ আঁকো, 6 কার্বন বিশিষ্ট কি আঁকো, একটা অ্যালডোজ আঁকো। আচ্ছা তাহলে অবভিয়াসলি আমার যদি অ্যালডোজ আঁকতে হয় অ্যালডিহাইড গ্রুপ দিতে হবে। এখন এই 6টা কার্বন আমি লিখছি, অ্যালডিহাইড গ্রুপ আমার কই দিতে পারবো বলো তো? প্রান্তে দিতে পারবো, মাঝখানে কি দিতে পারবো? তাহলে আমার দিতে হইব কি প্রান্তে। তো আমার এই প্রান্তে দিতে হইব অথবা এই প্রান্তে দিতে হইব। যেই প্রান্তেই দিই আমার ওখান থেকে 1 2, ধরো যদি এই প্রান্তে দিই তাহলে এখান থেকে 1 2 3 4 কাউন্ট করা শুরু করতে হবে, এই প্রান্তে দিলে এখান থেকে 1 2 3 4 কাউন্ট করে, রেজাল্ট একই আসে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে তোমার কি দিলাম, CHO অ্যালডিহাইড গ্রুপ দিলাম। তাহলে আমি কি বলছি, কার্বোহাইড্রেটের সংজ্ঞায় কি আছে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে অ্যালডিহাইড কিটোন ফাংশনাল গ্রুপ দেওয়া হয়ে গেছে। এবারে কি বলছি, পলিহাইড্রক্সি। পলিহাইড্রক্সি মানে কি, অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ, বলতে মোর দ্যান 1 হাইড্রক্সিল গ্রুপ। এখন তুমি কি করবা জানো, প্রত্যেকটা কার্বনের মধ্যে একটা করে কি দিবা, হাইড্রক্সিল গ্রুপ দিবা। আর বাকি কার্বনের কি যোজনী সবগুলো ফিল আপ হয়েছে, দেখো এই কার্বনের 1 2 3টা যোজনী ফিল আপ হয়েছে, আরেকটা কি বাকি রয়ে গেছে না, আরেকটা বাকি রয়ে গেছে না এনে সবগুলার, এনে কি 1 2টা যোজনী ফিল হয়েছে, নাকি 2টা বাকি রয়ে গেছে না, এইটা একটা আর নিচে একটা। তো বাকি যা আছে সবগুলোর মধ্যে কি দিয়ে দিবা, হাইড্রোজেন দিয়ে দিবা। এইভাবে হইলো কার্বোহাইড্রেট রাখতে হয়। আমার কথা বুঝতে পারছো? তো আমি যদি তোমার বলি 10 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট আঁকো, 12 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, কোনো ব্যাপার এটা তোমার কাছে? এটা কোনো ব্যাপারই না, তুমি যদি বেসিকটা জানো। কথা বুঝতে পারো, বেসিকটা। এটার নাম কি জানো, 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট না, গ্লুকোজ। 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট যেটা অ্যালডোজ এটাকে বলে গ্লুকোজ। 6 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট যেটা কিটোজ এটাকে বলে কি, ফ্রুক্টোজ। কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আমি তোমরা বুঝতে পারছো তো কীভাবে। এখন তোমার বলবো পলিহাইড্রক্সি, তাহলে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ।
তাহলে আমি এখানে কেন হাইড্রক্সিল গ্রুপ দিলাম না, এখানে হাইড্রোজেন কেন দিলাম? তো পলিহাইড্রক্সি মানে কি অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ না? তাহলে আমি আরামসে এই জায়গায় হাইড্রক্সিল গ্রুপ দিয়ে দিতাম, সমস্যা কী হইতো? কথা বুঝতে পারছো? সমস্যা কী হইতো? মনে রাখবা, একটা কার্বনে কখনো দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে না। বুঝতে পারছো? একটা কার্বনে কখনো দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকতে পারে না। দেখো, একটা কার্বনে দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকলে কি আউটকাম হয়, যেই কারণে থাকতে পারে না এটা আমি বলি। একটা কার্বনে যখন দুইটা হাইড্রক্সিল গ্রুপ তুমি দিবা তখন কি হইব জানো? ধরো এই কার্বনের এই প্রান্তে কিছু লাগানো, এই প্রান্তে কিছু লাগানো, আর কি দুইটা কি আছে হাইড্রক্সিল গ্রুপ আছে। তখন কি হয় জানো? এই OH আর এই H দুইটা মিলা কি হয় জানো? OH আর H মিলে কি হয়? পানি আকারে বের হয়ে যায়। এটা স্টেবল না। আমার কথা বুঝলে? OH আর H মানে থাকলেই, দুইটা OH থাকলে কি পানি আকারে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কি এই স্ট্রাকচারটা কি এরকম থাকে না, ভাঙ্গা যায়। আমার কথা বুঝতে পারছো? তাই এক কার্বনে কখনো কি দুইটা OH দিব না, থাকবে না। দিলেও কি হবে না, থাকবে না। আমার কথা বলবা কেন থাকবে না? এটা আমরা পড়বো হইলো ফিজিক্সের যখন থার্মোডাইনামিক্স চ্যাপ্টার আছে, পড়ছিলা থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। এন্ট্রপি নাম শুনছো? এন্ট্রপির কথা শুনছো? টেনেট মুভি দেখছো না? টেনেট মুভি দেখছো ক্রিস্টোফার নোলানের? ওটাতে এন্ট্রপি নিয়ে বানাইছে। দেখো না, গুলি মারে, গুলি হইলো রিভার্সে যায়, গুলি ওটা নেগেটিভ এন্ট্রপি নিয়ে বানাইছে। কথা বলছে এন্ট্রপি মানে হলো বিশৃঙ্খলা। আর এন্ট্রপির একটা সূত্র আছে, এন্ট্রপির সূত্রটা হইলো ভাইয়া, বিশৃঙ্খলা সবসময় কি পজিটিভ। জগতে এন্ট্রপি সবসময় কি হয়? পজিটিভ হয়। আর জগতে এন্ট্রপি পজিটিভ বলতে কি বোঝায়? যে জগতে বিশৃঙ্খলা সবসময় কি বাড়ে। এখন এই যে পানি বের হওয়ার প্রসেসটা, এন্ট্রপি এইটাকে সাপোর্ট করে। মনে রাখবা, কোনো যৌগ থেকে যদি পানি বের হয় তখন কি হয় বলো তো? এন্ট্রপি বাড়ে। কারণ কি, একটা থেকে সে কি হইতেছে? দুইটা হইতেছে। একটা মলিকিউল থেকে যদি দুইটা মলিকিউল হয়, তা মলিকিউলের সংখ্যা কি বাড়লো, তখন কি এন্ট্রপি বিশৃঙ্খলা কি বাড়বে। আমার কথা বুঝতে তো? এন্ট্রপি এটারে সাপোর্ট, পানি বের হওয়া, গ্যাস বের হওয়া, এন্ট্রপি এটারে কি করে? সাপোর্ট করে। এন্ট্রপি রুলই হইলো এন্ট্রপি অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। টেনেটে হলো উল্টা দেখাইছে, যে এন্ট্রপি নেগেটিভ হইলে কি হইতো। আমরা এমন একটা টেকনোলজি বাইর করলে কি হতো যেখানে এন্ট্রপি নেগেটিভ, তো গুলি মারে, গুলি হইলো তোমার পিছনে আসে। কথা বুঝতে পারছো? তো এটা কখনো তো হয় না। আমরা এখনো কোনো এই টেকনোলজি ডেভেলপ করতে পারি নাই। গুলি মারলে গুলি সবসময় সামনেই যাইব। বুঝতে পারছো? তো কাহিনী হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ আসতো। কারণ কি জানো? এগুলোরে বলে কাইরাল কার্বন। আলোক সমানতা এটা পড়বা। আর তোমরা কি আলোক সমানতা সম্পর্কে কিছু জানো? শোনো, দুইটা যৌগ দেখতে সেম, কিন্তু তাও ধরো এই একটা যৌগ, ধরো আমি আঁকি, ধরো এই একটা যৌগ, হ্যাঁ, নর্মালটাই আঁকি। দিস ওয়ান। আর দাঁড়াও আমি দেখি একটা, আচ্ছা আচ্ছা, এটার কাছাকাছি এখানে আঁকি, তাহলে ভালো বুঝতে পারবা। ধরো এই একটা যৌগ, এটার বলে ল্যাকটিক অ্যাসিড। যাই হোক, এটা তোমরা পরে পড়বা, জাস্ট জানো এটা যৌগ 4 কার্বনের। দেখো এটারে বলে কাইরাল কার্বন। কাইরাল কার্বন মানে কি জানো? একটা কার্বনের 4টা গ্রুপ, একটা কার্বন যদি 4টা আলাদা আলাদা গ্রুপের সাথে সংযুক্ত থাকে ওইটারে বলে কাইরাল কার্বন। যেমন এই কার্বন, এখানে OH, ধরো এইটারে বলে কাইরাল কার্বন। A B E D। ই কেন লিখলাম, সি কেন লিখলাম না? কারণ সি মাঝখানে লিখছি, বুঝছো? আচ্ছা, তাহলে 4টা আলাদা আলাদা কি গ্রুপের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে এটা বলে কি কাইরাল কার্বন। যদি এমন হয় যে দুইটা গ্রুপ সেম হয় তখন কি কাইরাল কার্বন বলবা না? মিলাই গেছে, তাহলে কাইরাল কার্বন। এটার ক্ষেত্রে কি OH COOH CH3 তিনটা গ্রুপ, 4টা গ্রুপ কি আলাদা, তো এই কার্বনটারে কি বলে? কাইরাল কার্বন। ওকে, আচ্ছা। এখন কথা হলো, এই একটা যৌগ, এই আরেকটা যৌগ, অ্যাপারেন্টলি দেখা মনে হইতেছে এটার মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, দুইটাই ল্যাকটিক অ্যাসিড। কিন্তু এটারে বলে ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটারে বলে কি এল ল্যাকটিক অ্যাসিড। কারণ যৌগ দুইটা আসলে দেখতে একরকম হইলেও তুমি যখন এর দ্রবণে হইলো লাইট ফালাবা, দেখবা লাইট বাইকা যায়। এর দ্রবণে লাইট ফালাইলে লাইট কি হয় জানো? ডানে বাঁকে। আর এর দ্রবণে লাইট ফালাইলে লাইট কি লেফট, বামে বাঁকে। কথা বুঝতে পারছো?
ডি মানে ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো মানে হলো ডান, ঠিক আছে। আর এল মানে কি লেভো রোটেটরি, লেভো মানে হলো বাম। কথা বুঝতে পারছো? তো অ্যাপারেন্টলি দেখতে দুইটার সেম মনে হইলো, দুইটার আলোর প্রতি বিহেভিয়ার কি আলাদা। কারণ কি দুইটা দেখো উল্টা, উল্টা না? তো ওর উপরে যদি লাইট ফেলা, ও যদি ডানে বাঁকায়, ও তো বামেই বাঁকাবো, কারণ একটা আরেকটার কি ইমেজ, মিরর ইমেজ। মিরর ইমেজ মানে বুঝো, আয়নায় দেখলে তুমি যখন আয়নায় নিজেরে দেখো, তুমি আয়নায় যখন নিজেরে দেখার পর তুমি যখন নিজের ডান হাত উঠাও, আয়নার লোকটা কি করে, বাম হাত উঠায়। কথা বুঝতে পারছো? তো দুইটা কি সেম? আয়নার মিরর, আমি আর আমার আয়নার মধ্যে যারা দেখি সে কি সেম? একদম কিন্তু এক্স্যাক্টলি সেম না, কারণ আমি ডান হাত উঠাইলে ও কি উঠায়, বাম হাত উঠায়। তো এটা বলে মিরর ইমেজ। কথা বুঝতে পারছো? তো ওই এটা একটা আরেকটার মিরর ইমেজ, ওর ডান মানে ওর বাম। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এই কারণে আমি ওইটুকু তো যাইতেছি না ভাইয়া, ডিএল এ যাইতেছি না, আমি বলতেছি কার্বোহাইড্রেট কেমনে আঁকবা তুমি। তাহলে কার্বোহাইড্রেট আমি যদি বলি ভাইয়া তোমাদের, এখন যদি বলি ভাই একটা তোমাদের আমি একটা টাচ দেই, 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট আঁকো, 5 কার্বন বিশিষ্ট একটা কার্বোহাইড্রেট আঁকো, অ্যালডোস, 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালডোস আঁকো। দেখি হ্যাঁ তোমারটা হয়ে যাইব, হ্যাঁ হয়ে যাইব। এটার নাম দাও। হ্যাঁ এই ভুল করছে, এটা ভুল করছে। আরে মিয়া 5টা বন্ড বানাই দিছো তুমি। এই এখানে হবে না, এটা তো 5টা বন্ড। দেখ দেখ তোরে দেখাই, এই কার্বনের এই 1টা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড, 4টা বন্ড, আরেকটা বন্ড কই থেকে আনো? পয়দা করো নাকি? বুঝছো না? বুঝতে পারছো? যখন একটা কার্বনের 5টা হাত মানে 5টা হইতে পারে, যোজনী হইতে পারে না। তোমার ভুল হয়েছে কোথায়, বুঝতে পারছো? আচ্ছা দেই তুমি কি করছো, তুমিও কি একই ভুল করছো নাকি? একই ভুল করছো, ঠিক আছে। অ্যালডিহাইড খেয়াল করো, এটা কিন্তু যদি দাও তাহলে কি হয়ে যাবো, কার্বনের 5টা হয়ে যাবো না? কার্বনের 5টা হয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই যে তুমি কি আঁকলা, আচ্ছা তাহলে আরেকটা এক্সারসাইজ করো তুমি, তিন কার্বন মিষ্ট একটা অ্যালডোজ আঁকো, 3 কার্বন মিষ্ট অ্যালডোজ দ্রুত। হ্যাঁ ঠিক আছে, এখন এটার নাম বলো, এটার নাম কি? গ্লুকোজ, 5 কার্বন বিশিষ্ট, হ্যাঁ পেন্টোস তো বুঝলাম, কিন্তু এটার নাম কি? হ্যাঁ পেন্টোস, ভালো কথা বলছো, এটা একটা পেন্টোস। পেন্টোস মানে কি 5 কার্বন বিশিষ্ট শর্করারে বলে পেন্টোস। এখন পেন্টোস অ্যালডোজ হইতে পারে, আবার কি হইতে 5 কার্বন বিশিষ্ট শর্করা, শর্করা মানে কি অ্যালডিহাইড অথবা কিটোন। তো এই 5 কার্বন বিশিষ্ট শর্করা অ্যালডিহাইড গ্রুপ থাকলে ওটা অ্যালডোজ বলবা। 5 কার্বন বিশিষ্ট শর্করা যদি 5 কার্বন বিশিষ্ট শর্করা অ্যালডিহাইড গ্রুপ থাকে তখন এটা বলবা পেন্টোস অ্যালডোস। আর যখন 5 কার্বন বিশিষ্ট শর্করা কিটোন গ্রুপ থাকবে তখন বলবা পেন্টোস কিটোস। আমার কথা বলতে পেন্টোস মানে জাস্ট কি 5 কার্বন বিশিষ্ট শর্করারে বলে পেন্টোস। কারণ আমরা তো জানি শর্করা কি হইতে পারে, অ্যালডিহাইড হইতে পারে, আবার কি কিটোন হইতে পারে। যদি অ্যালডিহাইড হয় তখন এটা বলবো কি অ্যালডোস, পেন্টোস অ্যালডোস। আর যখন এটা বলবো পেন্টোস কিটোস। আমি একটু আগে যেটা আঁকছি গ্লুকোজ, এটা কি বলবা হেক্সোজ অ্যালডোস। হেক্সা মানে কি 6, ঠিক আছে। আচ্ছা এখন এটার নাম কি দিবা বলো? এটা কি পেন্টোজ অ্যালডোস, এটার নাম হলো রাইবোস। পড়ছিলা ছোটোবেলায় ওই যে আমরা ডিএনএ এর গঠন 5 কার্বন বিশিষ্ট শর্করা, পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট মিলে কি নিউক্লিওটাইড হয়েছিল না? এই 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে কি পড়ছিলা? আইদার রাইবোস অর কি ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস মানে ওই যে সেকেন্ড কার্বনে অক্সিজেনটা ডিলিট করে দাও তাহলে ডিঅক্সিরাইবোস হইবে। এটা তুমি যে স্ট্রাকচারটা আসছো এটার নাম কি রাইবোস। এটা তুমি পইরা আসছো যে 5 কার্বন বিশিষ্ট শর্করা। কথা বুঝতে পারছো? তাহলে কি কঠিন? তেমন কঠিন না। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন ভাই আমরা অ্যালডিহাইড তো আঁকলাম, এখন আমি 6 কার্বন বিশিষ্ট একটা কি আঁকমু, কিটোজ আঁকমু। 6 কার্বন বিশিষ্ট কিটোজ আঁকার আগে আমি সবার আগে কি 1 2 3 4 5 6 দিয়ে নিছি। এখন কথা হলো কিটোজ কি ভাইয়া কখনো প্রান্তে থাকতে পারে? প্রান্তে তো থাকতে পারে না, তাহলে কি দেওয়া লাগবে? মাঝখানে দেওয়া লাগবে। তো আইদার তুমি এন থেকে 2 নম্বরে দিতে পারো অথবা কি এন থেকে 2 নম্বর মাঝখানে দেওয়া লাগবে। মাঝখানের যে কোনো কার্বন, মাঝখানের কার্বন মানে কি নন টার্মিনাল। নন টার্মিনাল মানে কি অপ্রান্তীয়।
তো তুমি এখানে দিতে পারো অথবা এখানে দিতে পারো, রেজাল্ট একই আইব। এখানে দিলে এটার উল্টায় দিলে রেজাল্ট একই আইব। কথা বুঝতে পারছো? সো তুমি এখানেই দাও। 2 নাম্বার কার্বনে কি দিবা? কিটোন গ্রুপ দিবা। আর বাকি যা আছে সবগুলোর মধ্যে কি সেম পলিহাইড্রক্সি মানে কি অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ। আর বাকিগুলা কি করবা? হাইড্রোজেন দিয়া ফিল আপ করে দিবা। এখানেও আবার হাইড্রোজেন দিতে যায়ও না, কারণ এটা কি অলরেডি 4টা বন্ড কি হয়ে গেছে? হয়ে গেছে। দাও 1 2 3 4, 4টা বন্ড হয়ে গেছে। এখানে হাইড্রোজেন দেওয়া যাবে না, বাকিগুলা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা। তাহলে দিস ইজ কল্ড কি? দিস ইজ কল্ড হেক্সোস কিটোস হুইচ ইজ ফ্রুক্টোজ। হেক্সোস কিটোজের আরেকটা নাম কি? ফ্রুক্টোজ। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমরা শিখলাম যে কার্বোহাইড্রেট কাকে বলে, এটা আমরা শিখলাম। আমরা এটা জানি যে পেকটিন কি একটা কার্বোহাইড্রেট, এটা লং চেইন কার্বোহাইড্রেট, অনেক বড়, অনেকগুলা মনোমার। যেমন একটু আগে সেলুলোজ পড়লাম, সেলুলোজ কি অনেকগুলা গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে, তেমন পেকটিন কি অনেকগুলা শর্করা মানে মনোস্যাকারাইড দিয়ে তৈরি হয়ে অনেক লং চেইন হয়েছে। তো পেকটিন কি? পেকটিন কি একটা কার্বোহাইড্রেট, আর আমরা জানি কার্বোহাইড্রেটের ফাংশনাল গ্রুপ কি? আইদার অ্যালডিহাইড অথবা কি কিটোন। তো পেকটিন যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডে জারণ করলে কি পাবা? অ্যাসিড পাবা। তাহলে পেকটিনরে জারণ করলে কি পাবা? পেকটিক অ্যাসিড পাবা। আমার কথা বুঝতে পারছো? পেকটিনরে জারণ করলে কি পাবা? পেকটিক অ্যাসিড পাবা। কথা বুঝতে পারছো? এটা হলো, এটা পেকটিক অ্যাসিড বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ, কার্বোহাইড্রেট থেকে আসছে, ওর বিহেভিয়ারও কার্বোহাইড্রেটের মতোই। কিন্তু কেমনে পাওয়া গেছে এটা বুঝতে পারছো? আর জারণ ক্রিয়া, জারণ বিজারণ ক্রিয়া তো কোষের মধ্যে কি অল টাইম ঘটতেই থাকে। তো তুমি ভেসিকলের মধ্যে পেকটিন থাকলে ওটা অক্সিডেশন হয়ে কি হয়ে যেতে পারে? পেকটিক অ্যাসিড হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আর কি কি লিখছি? ক্যালসিয়াম পেকটেট আর কি? ম্যাগনেসিয়াম পেকটেট। এখন কথা হলো ক্যালসিয়াম পেকটেট মানে কি? আচ্ছা, এটার একটা উদাহরণ দিই। এটা কি ভাইয়া বলো, আমি যা বলতেছি এটা বলো। এটা কি? ইথানয়িক অ্যাসিড। ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কি করে? H+ আয়ন দেয়। আর কি করে? CH3 মাইনাস। প্রত্যেকটা অ্যাসিডেরই সেম সিস্টেম, একটা H+ আয়ন দেবে আর কি দেবে? মাইনাস আয়ন দেবে। এই যে মাইনাস আয়নটা দিচ্ছে, এটার নাম কি? এই আয়নটার নাম কি? ইথানয়েট আয়ন। কথা বুঝতে পারছো? এই আয়নটার নাম কি? এটার নাম শুনছো কখনো? ইথানয়েটের। ঠিক আছে, এটা হলো ইথানয়েট আয়ন। তাহলে ইথানয়িক অ্যাসিড জলীয় দ্রবণে কি প্রোটন আর কি দেয়? ইথানয়েট আয়ন দেয়। আমার কথা বুঝতে পারছো? এটার নাম কি? ইথানয়েট আয়ন। তেমনই ভাই পেকটিক অ্যাসিড আনো। এই যে পেকটিক অ্যাসিড যে আনছো, ও তো জলীয় দ্রবণেই আছে, তাই না? তাহলে এই পেকটিক অ্যাসিড, ইথানয়িক অ্যাসিড যদি জলীয় দ্রবণে H+ আর ইথানয়েট আয়ন দিতে পারে, তাহলে পেকটিক অ্যাসিড জলীয় দ্রবণে কি H+ আর পেকটেট নেগেটিভ আয়ন দিবে। পেকটেট আয়ন কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তো যেহেতু এটা নেগেটিভ, সেহেতু এটা কারে অ্যাট্রাক্ট করবে? পজিটিভরে অ্যাটাক করবে। তো পজিটিভ কেডা? ক্যালসিয়াম আয়ন যদি এর সাথে আসে লাগে, তাহলে কি লবণ পাইবা? ক্যালসিয়াম পেকটেট। এটা একটা লবণ, সল্ট না? এটা একটা সল্ট, তাই না? অ্যানায়ন ক্যাটায়ন মিলে যেটা তৈরি, এটা তো সল্ট বলে। তাহলে ক্যালসিয়াম পেকটেট পাবা, এটা নেগেটিভ। ক্যালসিয়াম অয়সা লাগার প্রবাবিলিটি আছে, আবার কি আছে? ম্যাগনেসিয়ামও 2+, এটাও তো পজিটিভ, এটাও অয়সা লাগতে পারে, তখন এটা কি পাবা? ম্যাগনেসিয়াম পেকটেট। সোডিয়াম অয়সা লাগতে পারে, সোডিয়াম পেকটেট। পটাশিয়াম অয়সা লাগতে পারে, পটাশিয়াম পেকটেট, কারণ সব তো পজিটিভ, আর পেকটেট কি? নেগেটিভ। তাহলে বুঝতে পারছো? সেলের মধ্যে ভাই আছে, সেলের মধ্যে তো সেলের সাইটোপ্লাজমে ভাইয়া অনেক আয়ন থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই সব আয়নগুলা, ফসফেট, এগুলা সাইটোসলে কি থাকে জানো? ছড়ানো ছিটানো থাকে। এখন কইতে পারো যে এগুলো আসছে কই থেকে? সোর্স কই? আমাদের ডায়েট থেকে আসে ভাই, ডায়েট। আমরা যে খাবার খাই, দুধ খাই, বলে না দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে, মনে আছে? হরলিক্সের ভিতরে ক্যালসিয়াম থাকে। তো আমরা ডায়েট থেকে এটা অ্যাবজর্ব হয়ে কোষের ভিতরে ঢোকে। কথা বলতে কোষের সাইটোপ্লাজমে অনেক আয়ন থাকে, ইভেন হাইড্রোজেন আয়নও থাকে। এই যে হাইড্রোজেন আয়ন চলে আসলো, হাইড্রোজেন আয়ন, ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বুঝতে পারছো? এই সাইটোপ্লাজমের যে জলীয় অংশ আছে ওটাকে কি বলে? সাইটোসল। সাইটোসল। কথা বলছো? সাইটোপ্লাজম হলো জেলির মতো থকথকে। এখন তুমি ওই জেলির মতো থকথকে অংশ থেকে জলটা বাইর করে নিলা, তাহলে ওই জলটারে কি বলে? সাইটোসল। সাইটোসলে অনেক আয়ন সরানো থাকে। কথা বুঝতে পারছো? তো যে কেউ আইসা এই পেকটেটের সাথে লাগতে পারে। তোমার বইয়ে লাগছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম পেকটেট, আর যে কেউ আইসা লাগতে পারে। তুমিও এটাই মনে রাখো, ম্যাগনেসিয়াম আর
ক্যালসিয়াম পেকটেট। বাট বুঝতে পারছো তো ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট এটা কি, পেকটিন, পেকটিক অ্যাসিড এটা কি, বুঝতে পারছো? আর এই সবগুলোর ক্যারেক্টারই কীরকম জানো? জেলির মতো। কিসের মতো? জেলির মতো। কারণ পেকটিন যেহেতু জেলির মতো, এটার থেকে ডেরিভেটিভ যেটা পাবা ওইটাও জেলির মতো হইব, এটাও জেলির মতো হইব, এটাও জেলির মতো হইব। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে। সো পেকটিনে যে এটা হইলো তোমার পেকটিন, একটা পলিস্যাকারাইড, এটা জানার দরকার নাই তেমন, এটা অনেকগুলো মনোস্যাকারাইড মিলা হইলো তৈরি হয়েছে, এটা তেমন দরকার নাই। তো পেকটিক অ্যাসিড আমি এটা দেখাই দিছি যে লবণ টবণ কেমনে পাও, ঠিক আছে? আচ্ছা এখন কথা হইলো ভাইয়া তোমার তাহলে মধ্য পর্দা তৈরি হওয়া শেষ হইলো, কি মিডল ল্যামেলা পাইছিলা? মিডল ল্যামেলা তাহলে কি কি দিয়ে তৈরি আমারে বলো তো? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল, এটা দিয়ে কি তৈরি? মধ্য পর্দা তৈরি। আচ্ছা আমার প্লাজমা মেমব্রেনে একটা এনজাইম আছে, এনজাইমের নাম কি ভাইয়া? সেলুলোজ সিনথেস। এই যে গোল 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 নীল কালার যে এনজাইম দেখতেছো না, এই এনজাইমের নাম কি? সেলুলোজ সিনথেস। সেলুলোজ সিনথেস কি করবে? সেলুলোজ সিনথেসিস করবে। আমার কথা বুঝতে পারছো? এটা কই থাকে? প্লাজমা মেমব্রেনে থাকে। এই কারণে আমি তোমার একটা রিলেট করে দেখাই দিই। দেখো এদিকে আসো, তুমি যখন প্লাজমা মেমব্রেন পড়বা, কই প্লাজমা মেমব্রেন কই রে ভাই? ফ্লুইড মোজাইক মডেল না? কাজে যাও, কাজে যাও, প্লাজমা মেমব্রেনের কাজে যাও। এ দেখো এখানে দেখো, সবাই এখানে দেখো, প্লাজমা মেমব্রেনের কাজে দেখো তো বৃহৎ অণু তৈরি করা কই আছে কি না? দাঁড়াও দাঁড়াও, হরমোন, নিউরোট্রান্সমিটার, কত প্রোটিন, সাইটোস্কেলেটনের সাথে বৃহৎ অণু, মেমব্রেন, আচ্ছা মেমব্রেন প্রোটিনের কাজ, প্লাজমা, এই যে কোষ ঝিল্লির কাজ। দেখো কোষ ঝিল্লির কাজের ভিতরে দেখো লেখছে যে 6 নাম্বার পয়েন্টে দেখো, 6 নাম্বার না 4 নাম্বার? এটা 6 নাম্বার। 6 নাম্বার পয়েন্টে দেখো বিভিন্ন বৃহৎ অণু সংশ্লেষ করা। বৃহৎ অণু মানে কি? ম্যাক্রোমলিকিউল। সেলুলোজ কি ম্যাক্রোমলিকিউল না? অনেক বড় না এটা? গ্লুকোজ দিয়ে তৈরি হয়ে কি অনেক বড় একটা তৈরি হয়েছে না? তাহলে এটা কি একটা ম্যাক্রোমলিকিউল? তাহলে এটা কে সংশ্লেষ করে? প্লাজমা মেমব্রেন সংশ্লেষ করে। এই যে এইভাবে লিঙ্ক করে পড়তে হবে, কথা বুঝতে পারছো? হুদাই মুখস্থ করে লাভ নেই। এখন দেখো তাহলে দেখো ভাইয়া, এই যে সেলুলোজ সিনথেস, এটার কাজ কি? নাম দেখো, সেলুলোজ সিনথেস। তাহলে কাজ কি? সিনথেসিস। কি সিনথেসিস করবে? সেলুলোজ সিনথেসিস। আর আমরা আগে একটু আগে পড়ছি সেলুলোজ কি? গ্লুকোজের পলিমার। গ্লুকোজের পলিমার মানে কি? গ্লুকোজের পলিমার সরলরৈখিকভাবে যুক্ত হইলে এটা কিসের মতো দেখাবে? সুতার মতো দেখাবে, ফাইবারের মতো দেখাবে। দেখো এই যে এইটাই হলো সেলুলোজ। এই সুতার মতো যেগুলো দেখতেছো এগুলো কি? সেলুলোজ। আর এই যে এটা অংশ দেখতেছো, অংশগুলা এই প্রত্যেকটা হলো একটা করে কি? গ্লুকোজ। এই প্রত্যেকটা অংশ হলো একটা করে কি? গ্লুকোজ। যেমন এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। গ্লুকোজগুলো মিলিত হয়ে কি গঠন করলো? এটা সেলুলোজ, যেটা সুতার মতো দেখতে। আচ্ছা এই সেলুলোজ সিনথেস, এটা হলো সেলুলোজ তৈরি হইলো। আচ্ছা সিনথেসিস মানে তৈরি হওয়া, সংশ্লেষ। সিনথেসিস মানে কি? সংশ্লেষণ করা, ঠিক আছে? সিনথেসিস মানে সংশ্লেষণ করা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন ভাইয়া দেখো, এই সেলুলোজগুলা মিলিত হয়ে একটা বড় ফাইবার গঠন করে। ছোট ছোট ফাইবার মিলিত হয়ে কি গঠন করে? বড় মানে কি? মাইক্রো না ম্যাক্রো? মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে কি? বড়। তাই এগুলোর কি বলে? সেলুলোজ ম্যাক্রো ফাইব্রিল। এই সেলুলোজ ম্যাক্রো ফাইব্রিলগুলা এর উপরে গিয়ে জমা হয়। জমা হইলে কি এর একটু অ্যাডিশনাল স্ট্রেন্থ দেয় না? ওয়াল্টারে অ্যাডিশনাল স্ট্রেন্থ দেয়। আচ্ছা আচ্ছা সেলুলোজ ছাড়াও ভাই হেমি সেলুলোজও জমা হয়। কি জমা হয়? হেমি সেলুলোজ। হেমি সেলুলোজ মানে কি? হেমি মানে কি বলো তো? হোয়াট ইজ হেমি? পড়ছো তোমরা এটা, বলো। হেমি মানে অর্ধেক। সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে কি? অর্ধেক। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। হেমি মানে অর্ধেক, স্ফিয়ার মানে কি? গোলক। আমাদের ব্রেইনটা দেখতে কি গোলকের মতো না? তাহলে ডান গোলকরে কি বলে? ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম গোলকরে বলে বাম সেরেব্রাল হেমি। তাহলে হেমি মানে কি? অর্ধেক। তাহলে হেমি সেলুলোজ মানে কি জানো? এটা দেখতে অর্ধেক সেলুলোজের মতো, অর্ধেক অন্য কিছুর মতো। আমার কথা বুঝতে পারছো? তাহলে অর্ধেক সেলুলোজের মতো হইলে কি হবে বলো তো? এর মধ্যে কি গ্লুকোজ পাবা না পাবা না? পাবা। কারণ সেলুলোজের মধ্যে সবই কি থাকে? গ্লুকোজ থাকে। কিন্তু হেমিসেলুলোজের মধ্যে গ্লুকোজ বাদে অন্যান্য কি মনোস্যাকারাইড থাকে। যেমন কি কি মনোস্যাকারাইড থাকে আমি তোমাদের একটু বলি। আমি কি সেলুলোজের হেমিসেলুলোজের পিকচার কি আনছি? দাঁড়াও ওয়েট, দাঁড়াও এখনই দেখাই দিই। এই দিস ইজ কল্ড হেমিসেলুলোজ। হেমি মানে অর্ধেক। দেখো সেলুলোজ মানে কি দেখো তো, একটু আগে একটু দেখাইছি সেলুলোজ। ওয়েট একটা মিনিট। এই দেখো সেলুলোজ মানে কি? সবগুলা গ্লুকোজ মিলা তৈরি হয়েছে এমন একটা সুতা।
এনে কি সবই গ্লুকোজ। মনে রাখবা কোনো পলিমার যদি একটা মনোমার দিয়ে তৈরি হয় তখন ওইটারে কি বলে? হোমোপলিমার। কি বলে? হোমো মানে কি বলো তো? তোমরা কি জানো হোমো আর হেটেরো মানে কি? শুনছো কখনো নাম শুনছো? হোমো মানে কি? হেটেরো মানে হইল আলাদা, হোমো মানে কি সেম। তুমি কোথায় পড়ছো হেটেরো মানে পরবর্তী? হেটেরোট্রফ, রাইট? আচ্ছা, হেটেরোট্রফ মানে একটা হলো অটোট্রফ, একটা হলো হেটেরোট্রফ। অটো মানে কি? অটো মানে অটোমেটিক, মানে কি নিজে নিজেই, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ওরে বলে অটোট্রফ। ট্রফ মানে হলো পুষ্টি। ট্রফ শব্দের অর্থ কি? পুষ্টি। এটা তোমার আগে অনেক ট্রফোজয়েড দেখবা, ম্যালেরিয়াতে পড়বা ট্রফোজয়েড, অনেক জায়গায় পড়বা ট্রফ। কেন আমি বলতেছি, আমি তোমাদের প্রমাণ করি যে আমি প্রথম থেকে এত মানে কেন তোমাদের এত মানে সাইন্টিফিক ওয়েতে পড়াইতেছি। তুমি একটু আসো তো, এখানে আসো। যেমন আমি ট্রফোজয়েড তো বাদ দাও, তোমাদের একটা ইজি জিনিস দেখাই, দেখো। দাঁড়াও, এই দেখো, এই মালটা দেখো, দেখো এখানে দেখো কি লেখা আছে ভাইয়া? ফটো অক্সোট্রফ। তুমি যদি জানো অটোট্রফের মিনিংটা জানো, অটো মানে কি নিজে নিজে, ট্রফ মানে কি পুষ্টি। যে নিজের পুষ্টি নিজে তৈরি করতে পারে তারে বলে অটোট্রফ, যেমন গাছ। হেটেরোট্রফ মানে কি? হেটেরো মানে কি আলাদা, যে নাকি আলাদা একটা স্পিসির উপরে পুষ্টির জন্য ডিপেন্ডেন্ট, তারে বলে হেটেরোট্রফ। যেমন আমরা কার উপরে ডিপেন্ডেন্ট? গাছের উপরে ডিপেন্ডেন্ট পুষ্টির জন্য, এ কারণে বলে হেটেরোট্রফ। এখন এখানেই আবার দেখো কি লেখছে, ফটো অক্সোট্রফ। ফটো অক্সোট্রফ কি লেখছে? দেখো এটা কি পড়তেছি আমরা, সালোক সংশ্লেষণে আইসা পড়ছি। সালোক সংশ্লেষণে এনে কি লেখা আছে? ফটো অক্সোট্রফ। এখন তুমি যদি ভাইয়া ধরো তুমি জীবনে ফটো অক্সোট্রফ কি দেখো নাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে জীবনে ফটো অক্সোট্রফ কি দেখো নাই, এখন তুমি দেখো তুমি কেমনে পারবা ফটো অক্সোট্রফ বলতে কি বোঝে? ফটো অক্সোট্রফ, ফটো আসছে কই থেকে? ফটোসিনথেসিস থেকে। ফটোসিনথেসিস থেকে মানে আলোক সংশ্লেষণ থেকে, সালোক সংশ্লেষণ। ফটোসিনথেসিস। অক্সো মানে কি বলো তো ভাই? আমারে পড়ছো তোমরা, এটা পড়ছো, জানো। লিঙ্ক করো ব্রেইনের একটা নিউরনরে আরেকটা নিউরনের সাথে কানেক্ট করো। অক্সো মানে কি বলো? পড়ছো? আরে না, ওইটা তো এমনি লেখে অক্সালিক। আরে তুমি দেখো ব্রেইনের একটা অংশ আরেকটা অংশের সাথে লিঙ্ক করো, লিঙ্ক। তুমি কি ইংলিশ পড়ো নাই? অক্সিলারি ভার্ব, অক্সিলারি কি এমনি লিখছিল না? অক্সিলারি ভার্ব মানে কি ছিল? সহকারী ভার্ব, তাই না? তাহলে অক্সো মানে কি বলো তো ভাইয়া? সহকারী। ট্রফ মানে কি? পুষ্টি। তার মানে যেই সব পুষ্টি সালোক সংশ্লেষণের সহায়তা করে ওগুলারে কি বলে? ফটো অক্সোট্রফ। এই কারণেই আমি এত সাইন্টিফিক ওয়েতে আগাইতেছি, কারণ আমি তোমার দেখবা 4টা চ্যাপ্টার পড়ামু, বাকি 5টা চ্যাপ্টার তুমি নিজেই বুঝতে পারবা, তুমি প্রেডিক্ট করতে পারবা পরের স্টেপে কি হইব। আমার কথা বুঝতে পারছো? যেমন এটা তোমার যদি ধরো তুমি জীবনে শুনো নাই, তোমার এটা পরীক্ষায় আইসা পড়ছে, প্রেডিক্ট করতে পারবা না। এই কারণে বলি একটা আরেকটার সাথে লিঙ্ক করো, নিউরন একটা আরেকটার সাথে লিঙ্ক করো। এই ইংলিশে অক্সিলারি ভার্ব পড়ছো, সহকারী ভার্ব, এটার সাথে এটা লিঙ্ক করো, বা খেলা শেষ হয়ে যাইব। ওখানেই দেখবা একজন 1 ঘন্টা পইরা যা পড়তেছে তুমি 5 ঘন্টার পরে 1 ঘন্টা পইরা ফেলবা, কারণ ইউ নো দ্য গেম, ইটস অল ম্যাথমেটিক্স। বায়োলজি হলো ম্যাথমেটিক্সের থেকেও সোজা ম্যাথমেটিক্স। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো তাহলে ভাই আমি কি বললাম? হোমো মানে কি বলো তো? হোমো মানে হলো সেম, বুঝছো? আমি এটার 100টা উদাহরণ দিতে পারবো যে হোমো মানে সেম। কথা বুঝতে পারছো? কিন্তু আপাতত তুমি জাস্ট মনে রাখো হোমো মানে সেম। আমরা অনেক জায়গায় পড়বো হোমো মানে যে সেম, এটা অনেক জায়গায় পড়বো, ঠিক আছে? আর হেটেরো মানে কি ভাই বলো তো? আলাদা। তাহলে হোমো পলিমার মানে কি বলো তো? একই মনোমার দিয়া গঠিত পলিমার। যেমন এই সেলুলোজের মধ্যে একটাই মনোমার আছে, সেটা কি? গ্লুকোজ। সো একই মনোমার দিয়া গঠিত পলিমারে কি বলবো আমি? হোমো পলিমার। আর হেটেরো পলিমার কারে বলবো? যদি আলাদা আলাদা মনোমার দিয়ে গঠিত হয় পলিমার, তখন এটারে কি বলবো? হেটেরো পলিমার। যেমন ভাইয়া তোমার কি হেমি সেলুলোজ, দেখো হেমি সেলুলোজ কি কি দিয়ে গঠিত? দেখো লুক, জাইলোজ, ওস থাকলে বুঝবা এটা একটা কার্বোহাইড্রেট। গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো সব কি? কার্বোহাইড্রেট। জাইলোজ, অ্যারাবিনোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ, ম্যানোস। তার মানে কি এটা কি একটা মনোমার দিয়ে গঠিত নাকি অনেকগুলা মনোমার দিয়ে গঠিত? অনেকগুলা মনোমার দিয়ে গঠিত। দ্যাটস ওয়াই এটারে কি বলে? একটা
হেটেরোপলিমার, হেমিসেলুলোজ একটা হেটেরোপলিমার। হেমিসেলুলোজ কেন বলছে? কারণ এই যে কিছু কিছু গ্লুকোজ আছে না, কিছু কিছু গ্লুকোজ আছে, তার মানে কি অর্ধেক সেলুলোজের সাথে কি আছে, মিল আছে। দ্যাটস ওয়াই এটা কি বলছে, হেমিসেলুলোজ। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এখন আসো প্রথমে সেলুলোজ এসে বসে, তারপরে কি হেমিসেলুলোজ এসে বসে। আমরা বুঝছি তো সেলুলোজ মানে কি, হেমিসেলুলোজ। এরপরে ভাইয়া কিছু গ্লাইকোপ্রোটিন এসে বসে, হ্যাঁ কিছু গ্লাইকোপ্রোটিন এসে বসে। আচ্ছা গ্লাইকোপ্রোটিন জিনিসটা কি ভাইয়া? গ্লাইকো মানে কি, কার্বোহাইড্রেট। গ্লুকো থেকে আসছে, গ্লুকো মানে কার্বোহাইড্রেট, গ্লাইকো মানেও কি কার্বোহাইড্রেট। সো গ্লাইকো মানে হলো কার্বোহাইড্রেট, প্রোটিন মানে কি, প্রোটিন মানে হলো কি আমিষ। তো গ্লাইকোপ্রোটিন মানে কি জানো, কার্বোহাইড্রেট আর আমিষ মিলা যদি কোনো একটা কম্পাউন্ড তৈরি করে এটা হলো কার্বোহাইড্রেট। যেমন দেখো এটা, এই যে এটা হলো প্রোটিন পার্ট, এটা হলো একটা প্রোটিন, আর এটার লগে লাগানো আছে এটা কি কার্বোহাইড্রেট। কথা বুঝতে? তাহলে বলে শর্করা প্লাস প্রোটিন ইকুয়ালস টু কি গ্লাইকোপ্রোটিন। কিন্তু আবার তাহলে প্রোটিওগ্লাইকান জিনিসটা কি? দেখো গ্লাইকোপ্রোটিনও শর্করা প্লাস প্রোটিন, প্রোটিওগ্লাইকানও কি শর্করা প্লাস প্রোটিন। দুইটার মধ্যে পার্থক্য কি জানো? গ্লাইকোপ্রোটিনে দেখো লাস্টে কেটা আছে, প্রোটিন বেশি, প্রোটিন আছে না, তাহলে বুঝবা লাস্টে প্রোটিন পার্টটা হলো বেশি থাকে। গ্লাইকোপ্রোটিন শর্করা প্লাস প্রোটিন, কোন পার্টটা বেশি, শর্করা বেশি থাকে না প্রোটিন বেশি থাকে? প্রোটিন বেশি থাকে। আর প্রোটিওগ্লাইকানে লাস্টে কেটা আছে, গ্লাইকান আছে না, তাহলে গ্লাইকো পার্টটা বেশি থাকে। কথা বুঝতে পারছো? তাহলে প্রোটিওগ্লাইকানও শর্করা প্লাস প্রোটিন বা শর্করা প্লাস আমিষ, গ্লাইকোপ্রোটিনও কি শর্করা প্লাস। দুটোর মধ্যে পার্থক্য কি, যেটা লাস্টে থাকবো ওটা বেশি থাকবো। কথা বুঝতে পারছো? মানে পার্সেন্টেজ ওয়াইজ। যেমন আমি যদি বলি শর্করা প্লাস প্রোটিন, তখন তুমি বলবা যে কত পার্সেন্ট শর্করা থাকে, কত পার্সেন্ট প্রোটিন থাকে। তখন যদি 50%-এর বেশি প্রোটিন থাকে তখন তুমি ওটা কি বলবা, গ্লাইকোপ্রোটিন। কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে। এখন দেখো এই যে মাঝখানে যে হইলো, মাঝখানে যে এই যে এটা কি কি গঠি পড়লো, এখানে সেলুলোজ পড়লো, তারপরে কি স্ট্রাকচারে রিজিডিটি দেওয়ার জন্য সেলুলোজ পড়লো, হেমিসেলুলোজ পড়লো, আর কি পড়লো, গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিনও পড়ছে। অ্যান্ড এগুলো পড়ার পরে দেখো এই যে এইখানে যে তৈরি হয়েছে এটার কি বলে, প্রাইমারি কোষ প্রাচীর বা প্রাথমিক কোষ প্রাচীর। আমার কথা বুঝতে পারছো? তাহলে মধ্যপর্দা, এই যে এখান থেকে এতটুকু কি ভাইয়া বলো তো, মধ্যপর্দা। মধ্যপর্দা কি দিয়ে তৈরি, ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন। পেকটিন বলতে পেকটিন, পেকটিক অ্যাসিড, পেকটেট যত আছে সব। আচ্ছা এরপরে আসো, এখান থেকে এতটুকু যে তৈরি হবে এটা কি বলে, প্রাইমারি সেল ওয়াল। মানে প্রথম যে সেল ওয়ালটা তৈরি হয়েছে ওটা কি বলে, প্রাইমারি সেল ওয়াল। তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি একটা জিনিস খেয়াল করো, এনে এটা কি দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাইতেছে না? দেখো তো সাইটোকাইনেসিস হয়ে দুইটা আলাদা আলাদা কোষ হয়ে যাইতেছে না? আচ্ছা তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি এইটা, তাই না? আর এই কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি এইটা। তাহলে দুইটা কোষের জন্য প্রাইমারি সেল ওয়াল কি আলাদা। কিন্তু মধ্যপর্দার ক্ষেত্রে যখন তুমি আসবা, তুমি একটু দেখো তো, এই কোষের জন্য মধ্যপর্দাও কি এইটা, এই কোষের জন্য মধ্যপর্দা কি এটা, এই কোষের জন্য মধ্যপর্দাও কি সেম। তাহলে মধ্যপর্দা হলো দুইটা কোষের মধ্যে কি থাকে, কমন থাকে। কথা বুঝতে পারছো? মিডলে থাকে, কমন থাকে। আমার কথা বুঝতে পারছো? যেমন তুমি এই যে চিত্রটা দেখো, এই যে মধ্যপর্দা যে দেখছো না, এটা কি একটাই না, কিন্তু প্রাইমারি সেল ওয়াল দেখছো দুই সাইডে কি আছে, দুইটা আছে। তো দুইটা কোষের প্রাইমারি সেল ওয়াল কি আলাদা আলাদা, কিন্তু মধ্যপর্দাটা কি দুইটা কোষের মধ্যেই কি কমন। আমার কথা বুঝতে পারছো? সব মধ্যপর্দা দুইটা কোষের মধ্যে সেম থাকে, কমন থাকে। আচ্ছা ভাই এখন আমি তোমার একদম ইজি ডায়াগ্রাম দেখাই। দেখো লালটা হলো কি মধ্যপর্দা, এটা হলো ইজি ডায়াগ্রাম। তোমরা এমনি এটা বুঝছো তো যে ফ্র্যাগমোপ্লাস্ট এটা, তারপরে আমি জাস্ট কিছুই করি নাই, লালটারে মধ্যপর্দা দেখাইতেছি আর এই হলুদটারে কি দেখাইতেছি, প্রাইমারি কোষ প্রাচীর দেখাইতেছি। কথা বুঝতে? প্রাইমারি কোষ প্রাচীর কি থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ আর কি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা এখন ভাই দেখো তো, মধ্যপর্দা কিন্তু সব জায়গায় ফর্ম হয়েছে, দেখছো মধ্যপর্দার মধ্যে কোনো গ্যাপ আছে না। কিন্তু তুমি একটু আগে যাও, প্রাইমারি কোষ প্রাচীর কি ভাই সব জায়গায় ফর্ম হয়েছে, এই জায়গায় ফর্ম হয়েছে, এই জায়গায় ফর্ম হয়েছে, এই জায়গায় ফর্ম হয়েছে, এই জায়গায় ফর্ম হয়েছে, হয় নাই। তো যেই সব জায়গায় ভাইয়া প্রাইমারি কোষ প্রাচীর ফর্ম হয় না, ওইসব জায়গায় কি খালি থাকে না? তো ওইটা কি কুয়ার মতো একটা গর্ত সৃষ্টি হয় না ওখানে, কোষ প্রাচীরের মধ্যে কি কুয়ার মতো কি সৃষ্টি, একটা গর্ত সৃষ্টি হয়। তো এটাকে বলে পিট বা কূপ। পিট মানে হলো কূপ, কুয়া। কথা বল, পিট মানে কি কুয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো এই কুয়ার মতো গর্ত না একদম পাশাপাশি সৃষ্টি হয়। তাহলে এইটা একটা পিট বা এইটা একটা কূপ, যেটা নাকি এই কোষের জন্য। এটা একটা পিট বা এটা একটা কূপ, যেটা নাকি কোন কোষের জন্য, এই কোষের জন্য।
এখন দুইটারে একত্রে মিলে তুমি কি বলবা বলো তো? পিট পেয়ার। হ্যাঁ, দুইটারে একত্রে মিলে পিট পেয়ার। আর এইটা এই দেখো দুইটারে এইটা কূপ আর এইটা কূপ, দুজন মিলে কি তৈরি করে? পিট পেয়ার। তোমার বেসিক অনেক ভালো হিম। আর এই পিট পেয়ারের মধ্যে দিয়ে যখন যাওয়া আসা করবে, এই এখন দেখো কোনটা দেখো ভাই, ধরো একটা মলিকিউল, ধরো এটা একটা মলিকিউল, হ্যাঁ, এটা একটা সাবস্টেন্স। এই সাবস্টেন্সে তুমি এই কোষ থেকে ওই কোষের মধ্যে নিবা, কোন জায়গাটা দিয়ে নেওয়া তোমার জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট বলো তো? তুমি কি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট নাকি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট? পিট দিয়ে নিলে, কারণ এই জায়গায় তো কিছু নাই, তাই রেজিস্ট্যান্স কম, এখানে তো কিছুই নাই, তাই না? এখানে কি প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়েছে, তাহলে জায়গাটা কি ছিদ্র আছে, তাহলে এটা কি রেজিস্ট্যান্স কম। তো এই যে দেখো এই দুইটা কূপরে মিলে কি বলে ভাই? পিট পেয়ার। আর দুইটা কূপ প্লাস মধ্য পর্দা সহ এই পুরো এলাকাটারে বলে কি জানো? প্লাজমোডেসমাটা। এখন প্লাজমোডেসমাটা কি হিসেবে কাজ করবে? মলিকিউল যাওয়া আসার রাস্তা হিসেবে কাজ করবে। এখন বলো ভাই মধ্য পর্দা কেমনে ভেদ করবে? কোশ্চেন আসতে পারে না? মধ্য পর্দা কেমনে ভেদ করবে? কোশ্চেন আসতে পারে না? মনে রাখবা সেল ওয়াল তো ভাই পোরাস। পোরাস মানে বুঝো? আর রড যখন দেখছো যে রডগুলো যখন দেয়, মধ্য পর্দার অবস্থা আমি তোমার দেয়, মধ্য পর্দা তো এইরকম রড দেওয়া, তাই না? এরকমভাবে রড দেওয়া, জায়গায় জায়গায় সিমেন্ট দেওয়া, কিন্তু মাঝখানে মাঝখানে কি ফাঁকা আছে না? তো এখানে আমি দেখাইছি যে এখানে কোনো গ্যাপ নাই, কিন্তু তুমি যদি এটা মাইক্রোস্কোপে দেখো, এটাতে পোরাস। পোরাস মানে কি? পোর, ছিদ্র আছে, তো ওই ছিদ্রগুলো দিয়ে ঢুকে যাইব। আমার কথা বুঝতে পারছো? সেল ওয়াল কি মনে রাখবা কি? পোরাস। পোরাস মানে কি? ছিদ্রযুক্ত। এটা একদম কম্প্যাক্ট না। কম্প্যাক্ট মানে কি? নিরেট। নিরেট মানে বুঝতে পারছো? এটা একেবারে কোনো গ্যাপ নাই, এরকম না। মধ্যপর্দা এরকম না। মধ্যপর্দারে দেখলে তুমি কেমনে দেখবে? এই যে রড ফ্র্যাগমোপ্লাস্টগুলো বসানো, মাঝখানে মাঝখানে ধরো সিমেন্ট আছে, পেকটিক অ্যাসিড এগুলারে লাগায় রাখছে, কিন্তু মাঝখানে মাঝখানে কি গ্যাপ আছে না? ওই গ্যাপ দিয়ে ঢুকে যাইব। আমার কথা বুঝতে পারছো? সো আমার কথা হইল বে, এই মলিকিউলটারে আমি কোন দিক দিয়ে নিমু? এই দিক দিয়ে নিমু না এই দিক দিয়ে নিমু? কূপ দিয়ে নিমু, তাই না? এই কূপ, দুইটা কূপরে পাশাপাশি কূপরে কি বলে? পিট পেয়ার। আর পিট পেয়ার সহ এই মধ্যপর্দা সহ পুরো এরিয়াটারে কি বলে? প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা দিয়ে কি হয়? বিভিন্ন জিনিস আসা যাওয়া করে এক কোষ থেকে আরেক কোষে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, ওকে, হ্যাঁ। আচ্ছা, প্লাজমোডেসমাটা ভাইয়া এখানে একটা ক্যানালও থাকে, হ্যাঁ। এই পিট পেয়ারের মধ্যে তো ধরো হলো পিট পেয়ার, কিন্তু এই জায়গায় মানে ধরো সব পিট পেয়ারে আবার প্লাজমোডেসমাটা থাকে না। কিছু কিছু পিট পেয়ারে এরকম একটা হোলের মতো, তো মানে আমি তোমাদের চিন্তা করার জন্য বলতেছি, এই জিনিসটা আরও কমপ্লেক্স। মনে রাখবে এখানে একটা হোলের মতো থাকে, ঠিক আছে? যেই হোলটা থাকে ওই হোলটারই কি বলে? প্লাজমোডেসমাটা। এই হোল দিয়ে তুমি কি করতে পারবা? একটা কোষ থেকে আরেকটা কোষে কি করতে পারবা? ট্রান্সফার করতে পারবা। এখন তুমি বলো এই হোলটা এইখানেই কেন থাকে? স্বাভাবিক না? এই জায়গায় কি আছে? স্পেস আছে। এই জায়গায় কি স্পেস আছে? যেখানে পিট পাইবা ওখানে স্পেস অনেক। তাহলে প্রাইমারি সেল ওয়াল আমরা পড়তে পারছি। আচ্ছা, কিছু কিছু কূপ আছে ভাইয়া এইরকম স্ট্রেইট থাকে, কিছু কিছু কূপ আছে এইরকম থাকে। এরকম মানে কি? দেখো তো এখানে একটা পার আছে না? পুকুরের পাড়ের মতো এখানে একটা পার আছে না? তো কিছু কিছু কূপ আছে কি পারবিহীন, আর কিছু কিছু কূপ আছে কি পার যুক্ত। দেখবা পার যুক্ত আর পারবিহীন কূপ তোমরা পাবা, ঠিক আছে? দেখবা কি লেখা আছে? কিছু কিছু কূপ হলো পারবিহীন আর কিছু কিছু কূপ আছে কি পার যুক্ত। লেট মি চেক। দেখো কি লেখছে, দেখো 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 এনে কি লেখছে দেখো। সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হইলে কূপ পারবিহীন অথবা পার যুক্ত হইতে পারে। কথা বুঝছো না? সেকেন্ডারি কোষ প্রাচীর কি এটা আমি বলতেছি, বাট তোমরা মনে রাখবা কূপ কি ধরনের হইতে পারে? দুই ধরনের হইতে পারে। এটা কি পারবিহীন আর কি পার যুক্ত। পারবিহীন মানে কি? এই যে এটার মধ্যে কোনো পার আছে নাই, কিন্তু এটার মধ্যে দেখো এক্সট্রা একটা পার আছে না? তো এটা হলো পার যুক্ত কূপ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো। এরপরে ভাই সেকেন্ডারি সেল ওয়াল কি জানো? এটার কম্পোজিশন প্রায় প্রাইমারি সেল ওয়ালের মতোই, কিন্তু সমস্যা হলো এটা কি অনেক পরে তৈরি হয়। প্রাইমারি সেল ওয়াল দেখো যত বয়স বাড়ে আস্তে আস্তে কোষ প্রাচীরের, দেখো কোষ প্রাচীরের সিস্টেমটা কি আমি বলো তো। প্রথমে হইলো কি হয় জানো? ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, কোষের মাঝখানে কি মধ্যপর্দা তৈরি হয়, তাই না? মধ্যপর্দার পরে কি তৈরি হয়? প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়। কোন কারণে? এই কারণে, হ্যাঁ, প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়, রাইট? এভাবে। আচ্ছা, এটা হলো প্রথমে তৈরি হয়। এটা কই তৈরি হয়? ফার্স্টের দিকে তৈরি হয়। এরপরে ভাইয়া যত বয়স বাড়তে থাকে এই সেলুলোজ হেমিসেলুলোজ এনে এসে কী হইতে থাকে? জমা হইতে থাকে। জমা হইতে হইতে এটার থিকনেস কি আরও কি বাড়তে থাকে। থিকনেস বাড়তে বাড়তে এক সময় যদি 3 গুণ হয়ে যায় তখন এটাকে কি বলে?
সেকেন্ডারি সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল প্রাইমারি থেকে 3 গুণ মোটা। আমি একটু আগে মনে হয় পড়ছিলাম প্রাইমারি সেল ওয়াল কত মাইক্রোমিটার, 3 মাইক্রোমিটার দেখাইছিলাম একটু আগে, হ্যাঁ ওই যে লেখা ছিল। তাহলে আমারে বলো সেকেন্ডারি সেল ওয়াল কত মাইক্রোমিটার হইব? 3 গুণ 3 3 9 মাইক্রোমিটার। দেখবো এটাই লেখা আছে, 5 থেকে 10 মাইক্রোমিটার লেখা থাকতে পারে, ঠিক আছে? 5 থেকে 10 মাইক্রোমিটার, নর্মাল 9 মাইক্রোমিটার। আর সেকেন্ডারি প্রাইমারি সেল ওয়াল কত? 3 মাইক্রোমিটার। আর এটা যদি 3 গুণ মোটা হয় তাহলে কত মাইক্রোমিটার হবে? 9 মাইক্রোমিটার। কথা বুঝতে পারছো? আচ্ছা ওকে। এখন আসো লাস্টে আসো টারশিয়ারি সেল ওয়াল। টারশিয়ারি সেল ওয়াল কার গঠিত হইব কত? যে অনেক বুইরা। আমি কি বলছি একদম প্রথমে কি গঠিত হয় বলো তো? ধরো দুইটা কোষ আলাদা হয়ে গেছে, একদম নতুন, তখন হলো মধ্যপর্দা আর প্রাইমারি সেল ওয়াল গঠিত হয়। এরপরে কোষের বয়স যত আস্তে আস্তে বাড়তে থাকে তখন কি হয় বলো তো? সেকেন্ডারি সেল ওয়াল বলে। এটা কিন্তু বয়স বাড়ার পর, এটা কিন্তু সাথে সাথে হইতেছে না। এগুলো কি যত বয়স বাড়তেছে তত হইতেছে। যত বয়স বাড়তে থাকে সেলুলোজ হেমিসেলুলোজ এসে জমা হতে থাকে, সেকেন্ডারি সেল ওয়াল গঠিত হয়। এরপরে যখন আরও বয়স বাইরা যায়, একেবারে বুইরা হয়ে যায়, তখন এটা কি হয়? টারশিয়ারি সেল ওয়াল। টারশিয়ারি সেল হলো লিগনিন, লিগনিন দিয়ে জমা, হ্যাঁ লিগনিন আর দাঁড়াও এই যে হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এটা হলো লিগনিন, লিগনিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? লিগনিন, লিগনিন জমা হয়ে তৈরি হয়। লিগনিন হলো আরেক ধরনের সাবস্ট্যান্স, এটা খুবই ঘন একটা সাবস্ট্যান্স। এখন টারশিয়ারি সেল ওয়াল যখন তৈরি হয় ভাইয়া, কোষ প্রাচীর কি অনেক মোটা হয়ে যায় না? কোষ প্রাচীর যখন অনেক মোটা হয় তখন পুষ্টি দ্রব্য কি এটার মধ্যে দিয়ে ঢুকানো কি ইজিয়ার হয় নাকি কঠিন হয়? ধরো এহেনে লিগনিন তৈরি হইলো, এহেনে লিগনিন তৈরি হইলো, এরকম ধরো জমা হইতে হইতে পুরো জায়গাটা লিগনিন দিয়ে ভইরা গেল আর অনেক মোটা ফেলে গেল, তাহলে কোষ প্রাচীর কি তখন মানে তোমার পুষ্টি দ্রব্য কি কোষ প্রাচীরের মধ্যে ঢুকানো ইজি হয় নাকি কঠিন হয়? কঠিন হয়। আর পুষ্টি দ্রব্য না ঢুকাইতে পারলে কোষ আস্তে আস্তে কী হইব? মইরা যাইব। ওইটারই বলে স্ক্লেরেন কাইমা কোষ। মনে আছে? 3 ধরনের পড়ছিলাম, প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা। তো প্যারেন কাইমা কোষের হইলো শুধু প্রাইমারি সেল ওয়াল থাকে, কোলেন কাইমা কোষের আস্তে আস্তে সেকেন্ডারি সেল ওয়াল জমা হয়। স্ক্লেরেন কাইমা কোষ কখন তৈরি হয় জানো? এই সেকেন্ডারি টারশিয়ারি সেল ওয়াল জমা হওয়ার পর সেল ওয়াল এত ঠিক হয়ে যায় যে আর পুষ্টি ঢুকতে পারে না, কোষ কী হয়ে যায়? মইরা যায়। মইরা যাওয়ার পর হইলো তোমার কি হয়? ওই যে স্ক্লেরেন কাইমা কোষে পরিণত হয়। কথা বুঝতো? একটার সাথে লিঙ্ক করে বলবো। আচ্ছা এখন দেখো ভাইয়া সেল ওয়ালের অবস্থা দেখো, এই যে আঁকবা এইভাবে সেল ওয়াল, দেখো তোমার বইয়ে কেমন আঁকা আছে কিন্তু কিছুই বুঝতেছো না যে এটা কোন পজিশন কি। তো তোমার বইয়ে যে সেল ওয়ালটা দেওয়া আছে এটা হলো দুইটা কোষের মাঝখানে দেওয়া আছে। এই যে এই চিত্রটাই তোমার বইয়ে দেওয়া আছে, দেখো মাঝখানে মধ্যপর্দা, তারপরে কি প্রাইমারি সেল ওয়াল, তারপরে কি সেকেন্ডারি সেল ওয়াল। কিন্তু তোমার বুঝতে হইব যে এই পজিশনটা কই। কথা বুঝতে পারছো? এটা কোন পজিশনে আছে? একটা কোষ আর আরেকটা কোষের কি আছে? মাঝখানে আছে। মধ্যপর্দা কি দুইটার জন্য কমন না? বাকি এই যে প্রাইমারি সেল ওয়াল হলুদ কালার, এটার জন্য আলাদা, এটার জন্য কি আলাদা? সেকেন্ডারি সেল ওয়াল আলাদা, টারশিয়ারি সেল ওয়ালও কি আলাদা, কিন্তু মধ্যপর্দা কি দুইটার জন্য কমন। তো এরকম যত সাইটোকাইনেসিস হইব তত কি এরকম আশেপাশে সেল ওয়াল তৈরি হবে, হ্যাঁ। এবং ফাইনালি তোমার এই যে এই কোষের মধ্যে দেখছো, এই যে দেখো এখানে হইলো মধ্যপর্দা, রাইট? দেখো এটার লেগা কমন, এখানে মধ্যপর্দা দেখছো, এটার লেগা কমন, এখানে মধ্যপর্দা দেখছো, এটার জন্য কমন। আর বাকি সবুজ কালারগুলো কি? সেল ওয়াল। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা সেল মেমব্রেন নিয়ে পড়বো। ও আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, লাস্ট জিনিসটা আমি তো এটা পড়াইতেই ভুলে গেছি। আচ্ছা ওয়েট ভাইয়া দেখো, এই যে আমি বললাম না সেলুলোজ ম্যাক্রোফাইব্রিল এসে এখানে জমা হয়। তো সেলুলোজ ম্যাক্রোফাইব্রিল তৈরি কেমনে হয় দেখো ভাইয়া। প্রথমে ভাইয়া দেখো এটা কি একটা চেইন। আচ্ছা এই একটা চেইন অনেকগুলা চেইন যদি একসাথে মিলে তখন এটাকে কি বলে? সেলুলোজ চেইন। ঠিক আছে, সেলুলোজ চেইন কি লেখা? প্রায় 3000 সেলুলোজ অণু নিয়ে গঠিত। এটা হলো এক অণু সেলুলোজ, এরকম 3000 সেলুলোজ অণু নিয়ে যদি এরকম একটা মোটা চেইন গঠন করে তখন এটাকে কি বলে? সেলুলোজ চেইন। আচ্ছা এই সেলুলোজ চেইন যদি এই 3000, দেখো এই এটা ধরো একটা সেলুলোজ চেইন, এটা একটা সেলুলোজ চেইন, এটাতে তিনটারে মিলাই দাও। দাঁড়াও আমি তোমাদের একটু অ্যানিমেশন করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবা। দেখো দেখছো আমার কি করব? আমি সেলুলোজ চেইনগুলোরে কি করবো? ধরো এগুলো সব মর্ফ দিয়ে দিই, দাও মর্ফ দেওয়া আছে এগুলো। কাহিনী ঘটনা কী ভাই? ঘটনা হইলো আমার আছে সেলুলোজ চেইন। এটা কি প্রথম ছিল সেলুলোজ থেকে কি করছি আমি? সেলুলোজ চেইন বানাইছি। কেমনে বানাইছি? 3000 সেলুলোজ এক লম্বালম্বি বসাই দিয়ে সেলুলোজ চেইন বানাইলাম। এরপরে সেলুলোজ চেইনগুলোরে কি করলাম? একত্রে বান্ডিল বানাইলাম। এটার দেখো কয়টা সেলুলোজ চেইন মিলে বান্ডিল বানাইছি? 100টা সেলুলোজ চেইন মিলে বান্ডিল বানাইছি। কি পাইছি আমি? ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে বলে কোষ প্রাচীরের গাঠনিক একক। কোষ প্রাচীরের গাঠনিক, কারণ এইটাই হলো মানে একদম গাঠনিক একক। গাঠনিক একক, এককটা বলে বুঝো ইউনিট। কেন কার্জিক একক বলে না? আমারে বলতে পারবা কেন কার্জিক একক বলে না?
কার্জিক মানে কি? কাজ করে, ফাংশনাল। কোষ প্রাচীর কি জীবিত না মৃত? মরা মানুষ কি কাজ করতে পারে? এই কারণে কার্জিক একক বলে না। আমার কথা বুঝতে পারছো? মনে রাখবা, গাঠনিক একক বলে, কার্জিক একক বলে না। কার্জিক একক কার ক্ষেত্রে বলবা? যে লিভিং, লিভিং যারা তারা ফাংশন করতে পারে। কোষ প্রাচীর তো কোনো ফাংশন করতে পারে না, দ্যাটস ওয়াই এটা কি শুধু গাঠনিক একক। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো ভাই, এটা তোমার কাছে কি আছে দেখো। প্রথমে কি ছিল? সেলুলোজ একটা, 3000 সেলুলোজ মিলায় কি বানাইলা? সেলুলোজ চেইন। 100টা সেলুলোজ চেইন মিলায় কি বানাইলা? ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলি আরো আরো কত? 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলায় কি গঠন করলাম? মাইক্রো ফাইব্রিল। এই এরকম আরো, এরকম আরো, এইরকম আরও দেখো, এটা এটা 250টা মাইক্রোফাইব্রিল মিলায় কি তৈরি করবা? ম্যাক্রোফাইব্রিল। তাহলে এটা জাস্ট একটু তোমার ফ্লো চার্টটা মনে রাখা লাগবে। ফ্লো চার্টটার প্রথমে কি ভাইয়া? সেলুলোজ আমার কাছে কয়টা আছে? আমার কাছে সেলুলোজ আছে একটা। ধরো সেলুলোজ আমি লিখলাম, হ্যাঁ, 3000 সেলুলোজ মিলায় আমি কি তৈরি করলাম বলো? সেলুলোজ চেইন। আচ্ছা, তারপরে আমি কয়টা সেলুলোজ চেইন? 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি করলাম? ক্রিস্টালাইন মাইসেলি, যেটা নাকি কোষ প্রাচীরের কি একক? গাঠনিক একক। আচ্ছা, এরপরে ক্রিস্টালাইন মাইসেলি আরও কয়টা নিছি? 20টা মিলে কি তৈরি করছি? একটা মাইক্রো ফাইব্রিল। মাইক্রো ফাইব্রিল মানে হলো ফাইবারের মতোই, তন্তুর মতোই, কিন্তু কিন্তু কি ছোট। এইরকম তুমি যদি আরও কত 250টা মাইক্রোফাইব্রিল মিলাও তাহলে কি পাবা? ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিলগুলাই প্রাইমারি কোষ প্রাচীরের মধ্যে জমা হয়। কথা বুঝতে পারছো তো? প্রথমে কি সেলুলোজ সিনথেস একটা সেলুলোজ তৈরি করে, এরপরে কি 3000 সেলুলোজ মিলা সেলুলোজ চেইন তৈরি করে। এই সেলুলোজ চেইন আরও কত? 100টা মিলা ক্রিস্টালাইন মাইসিলি তৈরি করে। ক্রিস্টালাইন মাইসিলি আরও কত? 20টা মিলা একটা মাইক্রোফাইব্রিল তৈরি করে। মাইক্রোফাইব্রিল হলো 250টা মিলে কি? ম্যাক্রোফাইব্রিল, যেটা অনেক বড়, ওইটা গিয়া জমা হয় হলো কোষ প্রাচীর। কথা বুঝতে পারছো? আচ্ছা, আজকে তোমাদের কোষ প্রাচীর পড়া থাকবে। তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঞ্জি যেগুলো আছে ওদেরও তো কোষ প্রাচীর সিস্টেম আলাদা থাকে। আর আলাদা ওইটার আমরা ব্যাকটেরিয়া আর ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর আলাদাভাবে পড়বো, ঠিক আছে? আর তোমাদের আজকে কোষ বলো তো, এটা হেটারোপলিমার। হেটারোপলিমার কি? একাধিক মনোমার দিয়ে তৈরি। তো কি কি? জাইলোজ আছে, তারপরে কি অ্যারাবিনোজ আছে, তারপর গ্যালাক্টোজ আছে, ম্যানোজ আছে। তো অনেকগুলা জাইলোজ থাকলে ওটা বলে জাইলান, অনেকগুলা অ্যারাবিনোজ থাকলে ওটা কি বলে? অ্যারাবান। হেমিসেলুলোজে কি একটা জাইলোজ থাকে? অনেক বড় লম্বা না? জাইলোজ কি পরে আরো আরো পাবা, অ্যারাবিনোস আরো পাবা, তখন ওটা বলে অ্যারাবান। অনেকগুলা তোমার ম্যানোস থাকলে ওটা বলে মান্নান। কথা বুঝতে পারছো? গ্লুকোজ থাকলে ওটা বলে কি? গ্লাইকান। একটু বাইর করো, বইটা বাইর করো, আমি একটু দেখাই দিই তোমাকে, দেখাই দিই কেমন। কোষ প্রাচীর, কোষ প্রাচীর, হ্যাঁ। তুমি দেখো হেমিসেলুলোজে আসো, একটু একটা জিনিস খেয়াল করো এইখানে। হ্যাঁ, দেখো তো এখানে কি লেখছে ভাইয়া? হেমিসেলুলোজে জাইলান, নেরাবান, গ্যালাকটান পাওয়া যায়। গ্যালাকটান কি? গ্যালাক্টোজ পাইতেছো এই জায়গায়? অনেকগুলা গ্যালাক্টোজ পাইবা, এটা কি বলে? গ্যালাকটন। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হইলো ভাইয়া, দেখো তুমি ধরো এরকম একটা হেমিসেলুলোজের পাইপ নিলা, আরেকটা হেমিসেলুলোজের পাইপ নিলা, দুইটা পাইপটা যদি আলাদা রাখো তাহলে তো সমস্যা। তাই দুইটা পাইপে কি রাখার দরকার? একসাথে রাখা দরকার। একসাথে রাখতে হইলে তোমার কি করা লাগবে? দুইটা পাইপে কি করান লাগবো? জোড়া লাগান লাগবো। জোড়া লাগাইতে হইলে ফলিকুল না হলে এইভাবে জোড়া লাগান লাগবে। মনে রাখবা, দুইটা ফাইবার রে মাঝখান দিয়ে এইভাবে জোড়া লাগানোরে কি বলে? ক্রস লিঙ্ক বলে। ক্রস লিঙ্ক মানে বুঝো তো, লিঙ্ক কইরা দেওয়া। আর লিঙ্কটা করছে এটা কি? এক ক্রস করছে না, এক ক্রস, এটার কি বলে? ক্রস লিঙ্ক। এই যে ক্রস লিঙ্ক, এই ক্রস লিঙ্কের মধ্যে খালি জাইলোস আর হইলো গ্লুকোজ থাকে। কি থাকে? এই যে জাইলোস গ্লুকোজ, জাইলোস গ্লুকোজ, জাইলোস গ্লুকোজ, জাইলোস গ্লুকোজ, জাইলোস গ্লুকোজ, এটা বলে জাইলো গ্লুকান। তাহলে একটু পরের লাইনে দেখো কি লেখা আছে, দেখো তো কি লেখা আছে। হ্যাঁ দেখো, দাঁড়াও কই পাবে, হ্যাঁ, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীরে ক্রস লিঙ্কিং হিসেবে কাজ করে। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি জাইলোগ্লুকান হলো একটা হেমিসেলুলোজ, যেটা হেমিসেলুলোজরেও লাগাইতে পারে, আবার কি সেলুলোজরেও লাগাইতে পারে। মেইন কথা এটা কি? ক্রস লিঙ্ক করতে পারে। যে কোনো ফাইবার, ধরো দুইটা ফাইবার আছে, এটা হতে পারে সেলুলোজ চেইন অথবা কি হেমিসেলুলোজ চেইন।
দুইটার মধ্যে দুইটা আলাদা আলাদা হয়ে গেলে কি সমস্যা না? দুইটা তো একত্রে রাখা লাগবে। একত্রে রাখতে হলে কি দুইটার মধ্যে একটা বন্ড রাখা লাগবে। বন্ড তৈরি করতে হইলে তোমার কি একটা মলিকিউল দিয়ে এই বন্ডটা তৈরি করতে হবে। এখন এই যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো জাইলোজ গ্লুকোজ জাইলোজ গ্লুকোজ জাইলোজ গ্লুকোজ রিপিট হয়ে তৈরি হয় এই যে পুরাটা। তাই এই পুরাটা মালটারে কি বলবা তুমি? জাইলো। কি হিসেবে কাজ করে? ক্রস লিঙ্ক হিসেবে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে হইলো এই কোষ প্রাচীর। হ্যাঁ, দেখো